এই বলে মেঘা দাদিমার বাকি কথা না শুনে দৌড়ে রুম থেকে বের হতে লাগলে কেউ মেঘার হাতের কবজি ধরে সামনে আনে। মেঘা যেতে চাইলে বাধা পড়ে তার হাতে। তাই কে তাকে আটকিয়েছে তা দেখার জন্য ব্যক্তিটির দিকে তাকালো। আদ্রিয়ানকে দেখে হালকা ঢোক গেল, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবে। কিন্তু সে নিজেকে সামলিয়ে আদ্রিয়ানের দিকে চোখ তুলে তাকায় আর শাসনের সুরে বলে, আপনার সাহস তো কম না, আপনি আমাকে স্পর্শ করেছেন, হাত ছাড়ুন আমার। বলেই মেঘা আদ্রিয়ানের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আদ্রিয়ান আরো শক্ত করে চেপে ধরে। তাতে মেঘা হালকা ব্যথাও পায়। তবুও সে নাছরবান্দা ছাড়া তাকে পেতেই হবে, তা না হলে আব্বু তো তাকে রেখেই চলে যাবে। মেঘা ছটফট করতে দেখে আদ্রিয়ান সবাইকে বলে কিছুক্ষণের জন্য বাইরে যেতে। সবাই বের হয়ে গেলে দাদিমা উঠে দরজার দিকে গিয়ে আদ্রিয়ানের দিকে তাকালো, এরপর মেঘার দিকে তাকিয়ে আবার আদ্রিয়ানের দিকে তাকালো। দাদু ভাই, মেয়েটা এখনো অবুঝ, বেশি বাড়াবাড়ি করো না, এতে হিতের বিপরীত হতে পারে, তাই যা করবে ভেবে চিন্তে করবে। এই বলেই দাদিমা বাইরে চলে যায়। আদ্রিয়ান মেঘার হাত ধরে রেখেই দরজা বন্ধ করে। এরপর মেঘাকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করায়। প্রতিবিম্বতে দুজনকেই ফুটে ওঠে। মেঘা যখন প্রতিবিম্বের দিকে তাকায় তখন দেখে আদ্রিয়ান আগে থেকে তার দিকে কেমন মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘা বেশিক্ষণ সেই চোখের দিকে তাকাতে পারল না, তাই অন্যদিকে দৃষ্টি দিল। তা কি যেন বলছিলে? তোমাকে স্পর্শ করার সাহস কোথায় পেলাম? বলেই আদ্রিয়ান মেঘার ঘাড় থেকে চুল সরিয়ে জড়িয়ে ধরল। এরপর কানের কাছে ঠোঁট নিয়ে লো ভয়েসে বলল, আমার সাহসটা বরাবর বেশি, আর তোমার বেলাতে তো মাত্রাতিরিক্ত, তাই তোমাকে স্পর্শ করার জন্য এক্সট্রা সাহসের দরকার হয় না। আদ্রিয়ানের এরূপ কাছে আসাতে মেঘার শরীরে কম্পন সৃষ্টি হলো। কোনো মতে নিজেকে সামলিয়ে আদ্রিয়ানকে ধাক্কা মারল। হঠাৎ ধাক্কাতে আদ্রিয়ান প্রস্তুত ছিল না, তাই একটু পিছিয়ে গেল। এরপর মেঘার দিকে অবাক চোখে তাকালো। সমস্যা কি আপনার? বারবার কাছে আসছেন কেন? নাকি এখন বলবো যে আপনার ক্যারেক্টারেও সমস্যা আছে? নিশুদির সাথে বিয়ে হচ্ছে তো তাকে বিয়ে করুন, আমার পেছনে কেন পড়ে আছেন? নিত্র ভাইয়ার কথাই তাহলে ঠিক, রক্ষিতা বানাতে চাইছেন আমাকে? মেঘার এরূপ কথায় আদ্রিয়ান তার হাত মুষ্টিবদ্ধ করল, নিজের রাগ সংবরণ করার চেষ্টায় আছে। কি হলো, এখন চুপ করে আছেন কেন? তাহলে কি এটাই ঠিক, আপনি আমাকে উচ্চস্বরে একটি শব্দ হলো, যে শব্দে মেঘা কেঁপে উঠল। সাথে সাথে চোখ বন্ধ করে কানে হাত দিল। মেঘা চোখ খোলার আগেই আদ্রিয়ান মেঘার হাত ধরে টেনে নিচে নিয়ে গেল। এরপর সবার সামনে এনে দাঁড় করালো। মেঘা সামনে তাকিয়ে দেখলো এখানে প্রায় সবাই আছে। দাদিমা, পিমনি, ফুফা, নিশু আর তার সাথে নতুন 3 জনকে দেখতে পাচ্ছে, যাদের আগে দেখেছে বলে মনে হয় না। হঠাৎ করে বাম সোফায় চোখ পড়তে দেখলো তার আব্বু বসে আছে। আব্বুকে দেখে সবকিছু ভুলে গেল, আর যখনই তার আব্বুর কাছে যেতে নিবে তখনই আদ্রিয়ান ধরে ফেলে। ওই দিকে নয় সোনা, তুমি জানতে চাইছিলে না আমি নিশুকে বিয়ে করছি, আবার সেই সাথে তোমাকে রক্ষিতা বানাতে চাইছি কেন? তাহলে সেই উত্তর আগে জেনে নাও, তারপর না হয় তোমার আব্বুর কাছে যাবে। আপনার কোনো কথা শোনার আগ্রহ নেই। আব্বু যখন চলে আসছে তখন আপনি আর আমাকে আটকাতে পারবেন না। তাই নাকি? আর যদি তোমার আব্বুই তোমাকে নিতে না চায় তখন কি করবে? আব্বু কেন নিতে চাইবে না? আমার আব্বুর মেয়ে আমি, আর আমি আমার আব্বুর সাথে যেতে চাইলে অবশ্যই নেবে, তাই না আব্বু? তুমি বসে আছো কেন আব্বু? এক্ষুনি চলো, এখানে আমার দম বন্ধ লাগতেছে, আমাকে এই শয়তানটার কাছ থেকে নিয়ে যাও। মেঘার এরূপ কথা শুনে তার আব্বু বসা থেকে উঠে মেঘার আদ্রিয়ানের সামনে আসলো। এরপর মেঘার মাথায় হাত বুলিয়ে, কোনো বাবাকে দেখেছো আম্মু যে তার মেয়ের সংসার ভাঙতে? আচ্ছা, আমাকে কি সেই রকম আব্বু মনে হয় তোমার আম্মু? মেঘার আব্বুর এরূপ কথা শুনে কিছুই বুঝলো না। এখানে সংসার ভাঙার কথা আসছে কেন আব্বু? আমি বলছি মেঘা বনু। হঠাৎ করে নিশুর কথাই তার দিকে তাকালো। আজ নিশুকে খুব সুন্দর লাগছে। ম্যাজেন্ডা কালারের লেহেঙ্গা খুব সুন্দর করে ফুটে উঠেছে নিশুর ফর্সা গায়ে। নিশুর ডাকে নিজে বাস্তবে ফিরল। আমি লন্ডন থেকে এসেছিলাম ভাইয়ার সাথে আরও প্রায় 20 দিন আগে, কিন্তু সেটাও মম ড্যাডকে না জানিয়ে, কারণ বাংলাদেশের কথা বললে ওনারা আসতে দিত না। শুধু একটা কারণ বললেই আসতে দিত, আর সেটা হলো দাদা ভাই মানে আদ্রিয়ানকে যদি বিয়ে করি তাহলে। সে যাই হোক, আমি তবুও এসেছিলাম ভাইয়ার সাথে অনেক কষ্ট করে। আসলে এখানে আসার একমাত্র উদ্দেশ্য ছিল আমার প্রিয় মানুষটির সাথে দেখা করা, কারণ সে বাংলাদেশেই থাকতো। অয়ন নাম তার, আর আমাদের ফোনেই পরিচয়, আর তার থেকেই প্রণয়। ও একটা ভালো কোম্পানিতে চাকরি করে,
তাই আমাদের সম্পর্ক যখন 2 বছর হয় তখন বিয়ের প্রস্তাব রাখে আমার মম ড্যাডের কাছে। কিন্তু আমার মম ড্যাড তারা আমাদের সম্পর্কটাকে মেনে নেয়নি। উল্টো অয়ন আর ওর মা বাবাকে অনেক অপমান করেছে, বলেছে যে টাকার লোভে আমাকে ফাঁসিয়েছে, আরো অনেক কিছু। এরপর থেকে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। অনেক চেষ্টা করেও তার খবর পাইনি। সেজন্যই আমি বাংলাদেশে আসি তার খোঁজে, আর তার খোঁজ অনেক কষ্ট জোগাড় করি। আর এই সব কিছুতেই দাদাভাই আমাকে সাহায্য করে। আজকে আমার আর আদ্রিয়ানের নয়, বরং তোমার আর আদ্রিয়ানের বিয়ে হওয়ার কথা, আর আমার সাথে অয়নের, যার পুরো আয়োজন দাদাভাই নিজে করেছে। কিন্তু তার মধ্যে আমাদের কিছু অভিনয় করতে হয়। সেটার কারণ কি তা আমি জানি না, হয়তো বড় কোনো কারণ থাকতে পারে। সেটা না হয় দাদাভাই তোমাকে বলবে। সরি বনু, এতদিন তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আর এই যে দেখছো, ও হচ্ছে অয়ন, আমার প্রিয় মানুষ। অনেক কষ্টে তার সাথে আমার বিবাহ হতে যাচ্ছে, যার পুরো কৃতিত্ব দাদা ভাইয়ের। ওর জন্যই আজ আমি আমার প্রিয় মানুষটিকে কাছে পাচ্ছি এবং সারা জীবনের জন্য নিজের নামে করে নিচ্ছি। বলেই মুচকি হেসে অয়নের দিকে তাকালো। আর এদিকে মেঘা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। এত কিছু হয়েছে অথচ সে কিচ্ছুটি টের পায়নি। মেঘা যখন এসব ভাবনায় মশগুল, তখন আদ্রিয়ান নিশুর উদ্দেশ্যে বলল, বোঝানোর চ্যাপ্টার যদি শেষ হয় তো এখন তোর আদরের বনুকে বল তাড়াতাড়ি রেডি হয়ে আসতে। আমার আরো কাজ আছে, এসব আর ভালো লাগছে না। বলেই আদ্রিয়ান ফোন নিয়ে বাইরে চলে গেল। আর মেঘাকে রেখে গেল ভাবনা চিন্তার অম্বরে। হয়তো আজকে ভাবতে ভাবতেই তার দিনগুলো অতিবাহিত হবে, বা এর চেয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হবে, নাকি এর চেয়েও মারাত্মক কিছু অপেক্ষা করছে। কি হতে চলেছে তাদের জীবনের, কোন দিকে মোড় নেবে? সান্ধ্য আলোর প্রকোপ কমে এলো। আধারের আবরণে স্নিগ্ধ প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে। গোধূলি সময় কেটেছে অনেকক্ষণ হলো, আর সেই মধুর লগ্নে বাধা পড়েছে মেঘা, আদ্রিয়ান আর নিশি অয়ন। হ্যাঁ, কিছুক্ষণ আগেই সম্পূর্ণ বিধি অনুসারে দুই জুটি পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। এদের মধ্যে এক জুটিকে আনন্দ উল্লাসের সাথেই তাদের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে, আর আরেক জুটির মধ্যে কারো মধ্যে সেই খুশি দেখা যায়নি। কারণ পরিস্থিতির প্রকোপে হয়তো এই বন্ধনটা এলোমেলোভাবেই জুড়ে গেল। কিন্তু এর মধ্যে আরেকটি সত্যির প্রকাশ ঘটল মেঘার কাছে। আদ্রিয়ানের সাথে সে এই নিয়ে দ্বিতীয়বার পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। প্রথমবার কাবিননামায় স্বাক্ষর করে, আর দ্বিতীয়বার ধর্ম রেজিস্ট্রি করে। ভাবতেই অবাক লাগছে তার, সে আগে থেকেই আদ্রিয়ানের অর্ধাঙ্গিনী ছিল, কিন্তু এসব তার কোনো কিছুই জানা ছিল না। জানবেই বা কি করে? এগুলো তো আদ্রিয়ান আর তার আব্বুর কারসাজি। এর জন্য আব্বুর সাথে কথাও বলেনি। কেন বলবে কথা? তাকে না জানিয়ে এই লোকের সাথে তাকে বিয়েও দিয়ে দিল, তার সাথে প্ল্যানিং করে এই বাড়িতে কিডন্যাপের নাটক করে নিয়ে আসলো, আর তার থেকে সে অজ্ঞাত ছিল এতদিন। দুঃখে তার এখন কান্না আসছে। রাগ করে আর খায়ও নি। এখন সে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে বসে আছে। কারোর সাথে কোনো কথা বলবে না। সবগুলোই শুধু তার থেকে সবকিছু লুকিয়ে লুকিয়ে করে। সে তো কবুলও বলতো না, কিন্তু তার আব্বু এমনভাবেই তাকে ব্ল্যাকমেল করলো যে তার মন গলে পানি পানি হয়ে গেছে। তাই মনের কষ্টগুলো ভেতরে রেখেই তিন কবুল বলে সবাইকে সাক্ষী রেখে হয়ে গেল আদ্রিয়ানের অর্ধাঙ্গিনী। আদ্রিয়ানও কবুল বলে হয়ে গেল মেঘার অর্ধাঙ্গ। সবকিছুই খুব সুন্দর করেই হয়েছে। এসব যখন ভাবছিল তখন দরজায় ধাক্কানোর আওয়াজ হলো। মেঘা ব্যালকনি থেকে এসে শোনার চেষ্টা করলো কে এসেছে। তখন বুঝতে পারলো নিশি এসেছে। এই মেয়েটার সাথেও সে রাগ। কি সুন্দর আদ্রিয়ানের কথায় তাল মিলিয়ে অভিনয় করে তাকে ঘোল খাওয়ালো। আর এসব দেখে আদ্রিয়ানকে কত কিছুই না বলল। এখন তো তার সামনে সব পরিষ্কার, কিন্তু এত সব আদ্রিয়ান কেন করেছে তার যথার্থ কারণ বলেনি। এইদিকে আদ্রিয়ান এসব ভাবতে ভাবতে দরজা খুললো, কারণ নিশু কিছুক্ষণ পরে বিদায় নেবে। কি ব্যাপার মেঘা বনু, দরজা খুলতে এতক্ষণ লাগে? কি করছিলে এতক্ষণ? নিশু মেঘার দিকে তাকিয়ে দেখে মেঘা গাল ফুলিয়ে মুখটাকে বেলুন করে রেখেছে। কান্না করার ফলে হালকা চোখের কাজল লেপটে গিয়েছে। আর এতেই মনে হয় মেঘার বধূসাজটা সার্থক হলো। আদ্রিয়ান যদি মেঘাকে এই রূপে দেখে তাহলে হয়তো সেখানে কয়েকটা হার্টবিট মিস করবে। কিন্তু তার এই দাদাভাইটা যে কই গেল? আজকে কি তার জরুরি কাজ পড়তে হলো? আদ্রিয়ান যে বাড়িতে নেই সেটা মেঘা এখনো টের পায়নি। তুমি আমার সাথে কথাই বলো না দি। তোমার তো ফিল্মি জগতে অভিনয় করা উচিত ছিল। যেভাবে আমাকে বোকা বানালে তোমরা দুই ভাই বোন মিলে, মনে হয় না এই জন্মে এই রকম বোকা আমি হয়েছি বা হব। মেঘার এরকম বাচ্চা টাইপের কথা শুনে নিশু ফিক করে হেসে দিল। মেয়েটার অভিমানটাও মনে হয় আদরের অভিমান। এই যে এইভাবে গাল ফুলিয়ে কথা বলছে, আর মুখের ভঙ্গিমাগুলো এত অদূরে লাগছে যে সে কি আর বলবে।
যদি সে ছেলে হতো তাহলে এই মেয়েটাকে কখনোই আদ্রিয়ানের হতে দিত না, সেই নিয়েই ভেগে যেত। এসবই ভাবছিল আর মেঘাকে তার কাছে টেনে বুকের মধ্যে মাথাটা নিয়ে হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমো খেলো। ধুর পাগলি, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? তোর বরটাই তো শর্ত দিল যে তার কথায় যদি অভিনয় না করি তাহলে নাকি অয়নের সাথে আমাকে বিয়ে দিয়ে দেবে। আর যখন ব্যাপারটা অয়নকে নিয়ে, তখন কি আমি আর রাজি না হয়ে থাকতে পারি বল সোনা? নিশুর কথা শুনে একটু দুঃখ লাগলো যে তার শয়তান বরটা সবাইকে শুধু ভয় লাগিয়ে তার কাজ আদায় করে, তাকেও তো কত ধরনের ভয় লাগাতো আর তার কাজও সিদ্ধি করত। এই শয়তান বরটাকে কিভাবে যে সায়স্তা করবে কে জানে। তার মতো চুনোপুটি মেয়ে কি এই হাতের মতো গন্ডারটাকে টাইট দিতে পারবে? মনে হয় না পারবে। এই যে ভাবনা রানী, দাদাভাই ঠিকই বলে যে তুমি অতিরিক্ত তোমার ওই ছোট্ট মাথায় বেশি প্রেসার দাও। এটা কিন্তু ঠিক না। শোনো, তোমাকে কয়েকটা কথা বলি। তোমার বয়সটা হয়তো কম, কিন্তু সেই তুলনায় কিন্তু যথেষ্ট ম্যাচিওর। তাই আমার কথাগুলো মন দিয়ে শুনবা। নিশুর কথায় মেঘা মাথা নাড়ালো। এরপর নিশু মেঘাকে নিয়ে বেডে বসালো। মেঘার হাত দুটো নিশুর হতে মুটিয়ে নিয়ে, দাদাভাই যখন কিশোর ছিল তখন মামা মামি এক ভয়াবহ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। দাদাভাইয়ের পুরো পৃথিবীটা ছিল মামা মামি। যখন ওনারা মারা যায় তখন দাদাভাই অনেক ভেঙে পড়ে। এরপর নানু মাই দাদাভাইকে অনেক কষ্টে তাকে সামলায়। যখন দেখেছে দাদাভাই আস্তে আস্তে ঠিক হচ্ছে, তখন তাকে লন্ডনে পাঠিয়ে দিয়ে পড়াশোনার জন্য। কারণ এখানে থাকলে সবসময় মামা মামির কথা মনে পড়বে, এতে দাদাভাইয়ের ভবিষ্যৎ নষ্ট হতে পারে। তাই সেখানেই পড়াশোনা শেষ করে সাথে মামার রেখে যাওয়া বিশাল বিজনেস সামলায়। এরপর আস্তে আস্তে এভাবেই সময় যেতে থাকে, কিন্তু কখনো কোনো মেয়ের নেশা তার ছিল না। বিদেশের মাটিতে থাকলে মেয়েদের নিয়ে মাতা কোনো বিষয় ছিল না। কিন্তু দাদাভাই কখনো এসব ব্যাপারে ইন্টারেস্ট দেখাতো না, শুধু একটা কথাই বলতো, এসব ফালতু জিনিসের জন্য তার সময় নেই। তখন আমিও বলতাম যে যখন তোমার লাইফের সেই সন্ধিক্ষণ আসবে তখন দেখবে সব কিছুই মূল্যবান সময় মনে হবে। আর দেখো বোনু, আমার কথা মিলে গেল। তোমাকে পাওয়ার জন্য দাদাভাই যে কি কি খেল দেখিয়েছে সেটা শুধু সে আর উপরওয়ালাই জানে। তোমাকে এসব বলার একমাত্র কারণ হলো দাদাভাই তোমাকে পাগলের মতো ভালোবাসে। হয়তো তার কার্যকলাপে তুমি বুঝেছো, ওর ইজহার করার পন্থাটা হয়তো একটু অন্যরকম, কিন্তু তোমাকে সে তার জীবনের সবকিছু দিয়েও রক্ষা করতে চায়। তোমাকে কষ্ট দিয়ে সে কষ্ট পায়, নিজেকে আঘাত করে। এমন পিওর হার্টকে কখনোই অবহেলা করো না, আপন করে নাও। অনেক হয়েছে রাগারাগি, এখন এসব মান ভেঙে নতুন জীবন শুরু করো। দেখবে পৃথিবীর সুখী জুটির মধ্যে তোমরাও সেরা কাপল হবে। এতক্ষণ মেঘা মন দিয়ে সব কথা শুনল আর চোখের অশ্রু ঝরাতে লাগলো। নিজেকে নিজে এখন দোষারোপ করতে লাগলো। এত কিছু দেখেও সে অবুঝের মতো কত কিছুই না করলো। আদ্র অনেক হার্ট হয়েছে, হয়তো এখন মেঘাকে আর আগের মতো ভালোবাসবে না। তাকে কি মেনে নেবে আদ্র, নাকি ওইসব কাজের জন্য তাকে দূরে ঠেলে দিবে? এসব ভেবে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। মেঘার অবস্থা দেখে নিশুরও খারাপ লাগছে। মেয়েটাকে এখনই এসব না বললেও পারতো, কিন্তু এতে যে আদ্রিয়ানকে যে সে ভুল বুঝিয়েই যাবে, এতে দুজনের সম্পর্কে ভাটা পড়তে পারে। আর একজন মেয়ে হয়ে এসব সে কখনোই হতে দিতে পারে না। নিশুদি, আমাকে কি উনি আগের মতো আর ভালোবাসবে না? আমার তো অনেক বড় ভুল হয়ে গেছে। এখন আমি কি করব বলো না নিশুদি? উনি হয়তো আমাকে আর গ্রহণ করবে না, তাই না নিশুদি? পাগলি একটা, তোমাকে যদি দূরেই সরিয়ে দেবে তাহলে কি এত কিছু করে এভাবে বিয়ে করতো? আসলে দাদা ভাইটাও না এমন ছোট মেয়েকে আমার ভাবে বানালো যে কি আর বলবো, খুব বড় ভুল করলো। দি, বলেই মেঘা ভ্যা করে কান্না করে দিল। মেঘার হঠাৎ এমন কান্নায় নিশু ঘাবড়িয়ে গেল। অত মজা করছিল। নিশু তাড়াতাড়ি মেঘাকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলল, বনু, আমি তো মজা করছিলাম। হয়েছে হয়েছে, আর কান্না করো না প্লিজ। এরপর দাদা ভাই যদি টের পায় তোমার জন্য তার পিচ্চি বউটার চোখে পানি এসেছে, তাহলে হয়তো আমাকে আর অয়নের সাথে পাঠাবে না। তখন কিন্তু আমিও তোমার সাথে যোগ দেব কান্নায়। বলেই মুখটাকে দুঃখী দুঃখী ভাব করে ফেলল।
আর মেঘা মাথা উঠিয়ে নিশুর দিকে তাকিয়ে ফিক করে হাসে দিল। সত্যি ভাগ্য করে এমন একটা বড় বোন পেল সে। আপন হলেই কি সবাই আপন হয়? হয় না। পরও কখনো কখনো এইভাবে আপন হয় যে তাদের সাথে একদম মিশে যায়, যেমনটা নিশুর সাথে মেঘা মিশে গেল। এরকম আরও কিছুক্ষণ কথা বলে নিশু বিদায় নিল, কারণ একটু পর অয়নের সাথে তার জীবনে নতুন জীবনের সূচনা করার জন্য শ্বশুর বাড়িতে যাবে। এভাবেই মেঘার অনেকটা সময় পার হয়ে গেল। বর্তমান মেঘা বাসর ঘরে বসে বসে এসবই এতক্ষণ ধরে ভাবছিল, আর সবকিছু কিভাবে স্বাভাবিক করবে তা ভাবছিল। অনেক হয়েছে রাগ অভিমানের পালা, এখন সে একজন নিখুঁত অর্ধাঙ্গিনী হয়ে দেখাবে। যখনই অর্ধাঙ্গিনী জিনিসটা মাথায় আসলো তখনই লজ্জায় গালটা লাল হয়ে গেল। সে এখনো বিশ্বাস করতে পারছে না সে আদ্রিয়ানের অর্ধাঙ্গিনী হয়েছে। সারা জীবনের জন্য কাছের মানুষটা তার হয়ে গেল। এত সুখ সুখ অনুভূতি হচ্ছে যে মেঘা মনে হয় পাগল হয়ে যাবে। প্রায় অনেকক্ষণ ধরেই মেঘা বসে আছে। দাদিমা আর তন্নি মিলে মেঘাকে বাসর ঘরে বসিয়ে গেছে। সেই রাত 10টায়, এখন বাজে রাত 1টা। হ্যাঁ, তন্নিও এসেছে। আদ্রিয়ান এই আসতে বলেছে। বান্ধবীকে পেয়ে মেঘা তো ভীষণ খুশি হয়েছিল। এরপর অনেক কথা হলো তাদের সাথে, দাদিমাও যোগ দিয়েছিল। দাদিমা এখন মেঘার সাথে আবার আগের মতো কথা বলছে, সাথে অনেক উপদেশও দিল। আর তন্নি তো অনেক গভীর গভীর কথা বলেছে যে তার কান দুটো গরম হয়ে গিয়েছিল। আল্লাহ, মেয়েটাও কি এক পিস রে বাবা! এসব ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে পড়লো খবর নেই। হঠাৎ দরজা খোলার শব্দতে মেঘার ঘুমটা হালকা হলেও চোখ জোড়া খুলতে পারল না। আদ্রিয়ান ঢুকেই দেখলো তার রুমটা পুরো ফুলের রাজ্য করে ফেলেছে। খুব সুন্দর করে রুমটা ডেকোরেট করা হয়েছে। আদ্রিয়ান রুমে ঢুকে চারিদিকে চোখ বুলিয়ে বেডের দিকে তাকালো। বেডটিকেও আলিশানভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, মনে হচ্ছে পুরো একটা ফুলের বাগান। আর সেই বাগান আলোকিত করে আছে ভেতরে থাকা তার জীবনের বিশেষ ফুলটি, যে কিনা ফুলের রানী হিসেবে আছে। কিন্তু সেই রানী আপাতত ঘুম পরির সাথে ঘুমের জগতে মিশে আছে। আদ্রিয়ান সামনে আগাতে লাগলো। এরপর বেডের ঝুলে থাকা ফুলের শাড়িগুলো সরিয়ে মেঘার কাছে চুপটি করে বসলো। দেখলো মেঘা বাচ্চাদের মতো করে ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে। মেঘার এই বধূরূপটা আদ্রিয়ানের হার্টবিট বাড়িয়ে দিল। এত স্নিগ্ধ লাগছে তার পিচ্চি বউটাকে। হ্যাঁ, তার পিচ্চি বউ, তার জীবনের আলো এই ফুলটি। আমার পরি, আমার পিচ্ছি বউ, আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, আমার স্নিগ্ধ ফুল। সকালে স্নিগ্ধ আলোড়নে চারিদিকে হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে। মধ্যরাতে বৃষ্টি হওয়ায় এখন চারিদিকে ফোটা ফোটা শিশিরগুলো চমৎকার রূপ নিয়েছে। আর সেই চমৎকার প্রকৃতির সাথে ফুলগুলো মেতে আছে তাদের সাথে রূপ বাড়াতে। আহা, কি সুন্দর সেই প্রকৃতির কাঁচা গন্ধ! আর সেসবের মোলায়েম গন্ধ আস্তে আস্তে মেঘার নাসান্দ্রে প্রবেশ করে। কিন্তু তার সাথে কোনো পুরুষালী গায়ের পারফিউমের তীব্র গন্ধ নাসান্দ্রে বাড়ি খাচ্ছে বারংবার। এত সব কিছুর মধ্যে কিছুতেই আর ঘুমিয়ে থাকতে পারল না। টুক করে চোখটা খুলে ফেলে। এরপর সামনে তাকাতেই দেখে কারো বস্ত্রহীন বুকে নাক বাজিয়ে শুয়ে আছে। এরপর মাথা তুলে দেখে ব্যক্তিটির মুখ দেখার চেষ্টা করে, কিন্তু সেই ব্যক্তি যে আগে থেকেই তার দিকে তাকিয়েছিল তা দেখেই দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। এরপর সেই ব্যক্তি থেকে ওঠার চেষ্টা করতে লাগলে পেটে অজস্র ব্যথা অনুভব করলো, তাই সাথে সাথে আহ করে উঠল। সমস্যা কি তোমার? আস্তে উঠা যায় না? আমার থেকে শুধু পালানোর ফন্দি, দেখি কোথায় লেগেছে। বলে আদ্রিয়ান যখন চাদর উঠিয়ে দেখতে নেবে তখন মেঘা লজ্জায় চাদরটা সরাতে দিল না। এতে আদ্রিয়ান কানের কাছে গিয়ে লোভ হয়েছে। গতকাল রাতেই কিন্তু সব লজ্জা দেখে নিয়েছি, এখন আর এত লজ্জা পেয়ে কি হবে? নাকি তুমি চাইছো আবার তোমার লজ্জাগুলো খুঁটে খুঁটে ভাঙাই? আদ্রিয়ানের এরূপ কথা শুনে মেঘার তো জান যায় যায় অবস্থা। কি অসভ্য লোকটা! কালকের পাগলামিগুলো কি কম ছিল যে এখন আবার? এসব ভেবেই আরো বেশি লজ্জা পেতে লাগলো আর ভাবতে লাগলো কালকের ঘটনা। গতকাল রাতে আদ্রিয়ান যখন মেঘাকে দেখতে ব্যস্ত তখন মেঘার ঘুমটা হালকা হলো। এরপর পিট পিট করে চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো আদ্রিয়ান মোহনীয় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আর সেই দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। তাড়াতাড়ি শোয়া থেকে উঠে আদ্রিয়ানের সম্মুখে বসলো। ততক্ষণে আদ্রিয়ানও খেয়াল করলো মেঘা জেগে আছে। মেঘাকে বউরূপে খুবই মোহনীয় লাগছে, আর ঘুম ঘুম ভাবটা এখনো কাটেনি তার, যার জন্য বাচ্চা বাচ্চা টাইপের লাগছে। আর কাজলও হালকা লেপটানো। বেশিক্ষণ এসব খেয়াল না রেখে মেঘাকে বলল শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে অজু করে আসতে। মেঘাও আদ্রিয়ানের কথা মতো অজু করে আসলো। আদ্রিয়ানও অন্য বাথরুমে গিয়ে ফ্রেশ হতে গেল। প্রায় 30 মিনিট পর মেঘা একদম গোসল করেই বের হয়েছে। রুমে এসে দেখে আদ্রিয়ান আগে থেকে বসে অপেক্ষা করছে তার জন্য। আদ্রিয়ান পাঞ্জাবি বদলিয়ে টি শার্ট আর ট্রাউজার পরে বসে আছে। আদ্রিয়ানও হয়তো গোসল করে এসেছে। চুলগুলো হালকা কপালে লেপটানো, খুবই স্নিগ্ধ লাগছে তার অর্ধাঙ্গকে। আদ্রিয়ান হাতের জিনিসগুলো থেকে দৃষ্টি সরিয়ে মেঘার দিকে নজর দিল। তার খুব পছন্দের শাড়ি পরেছে মেঘা। এস কালারের মধ্যে হালকা সিল্ক মিশ্রিত জর্জেটের শাড়ি, তার মধ্যে মাথায় টাওয়াল পেঁচানো, হয়তো গোসল করেছে।
কপালে ফোঁটা ফোঁটা পানি এখনও লেগে আছে, কৃত্রিম শ্বাসটা নেই। মেঘা হালকা মেকআপ করেছিল আর চুলগুলো হিজাব দিয়ে বাঁধা ছিল, তাই এসব তুলতে তার তেমন কষ্ট হয়নি। আদ্রিয়ান হাতের জিনিসগুলো রেখে মেঘার কাছে গেল। এরপর নামাজের কথা বলে দুজনেই নতুন জীবনের সূচনা করতে আল্লাহর কাছে প্রার্থনা করলো, যাতে তাদের জীবনে কোনো ধরনের অশান্তি না আসে। এরপর নামাজ পড়া শেষ হলে দুজনে জায়নামাজ গুছিয়ে নিল। মেঘা আদ্রিয়ানেরটা নিয়ে নিল। এরপর দুজনের জিনিসগুলো আলমারিতে গুছিয়ে রাখলো। এরপর মেঘা যখন পেছনে ফিরবে তখন দেখে আদ্রিয়ান তার পেছনেই আছে, যার জন্য হালকা ধাক্কা খেলো। আদ্রিয়ান সেসবের তোয়াক্কা না করে মেঘাকে নিয়ে গিয়ে বেডে বসালো। এরপর মাথা থেকে ওড়না দ্বারা হিজাব বাঁধাটা খুলে নিয়ে চুলগুলো ছেড়ে দিল। মেঘার চুলগুলো অনেকটাই বড়, যার চুলগুলো বেডে ছড়িয়ে গেল, এখনো প্রায় অনেকটাই ভিজা। এই মেয়ে যদি চুল ভিজায় তাহলে আর সেই চুল সহজে শুকায়ও না। সার্ভেন্টকে দিয়ে এই মেয়ে চুল শুকাতে হতো, না হলে ঠান্ডা লেগে যেত। মেঘার আব্বু এ বিষয়ে আদ্রিয়ানকে আগেই বলে রেখেছিল, যা আদ্রিয়ান আগে থেকে একজন সার্ভেন্ট রেখেছিল মেঘার চুলের যত্ন করার। কিন্তু মেঘাকে জিনিসটি বুঝতে দেয়নি, কারণ সার্ভেন্টটিকে আগে থেকেই বলা হয়েছিল যে মেঘার চুলগুলো তার খুব পছন্দের, তাই সেই সার্ভেন্টটি মেঘার চুলের সব যত্ন নেবে। এমনটাই মেঘাকে বলা হয়েছিল, যার জন্য মেঘাও হাসি মুখে তা মেনে নেয়, কারণ মেঘা নিজের চুল নিজে কখনোই যত্ন করতে পারতো না, সবসময় তার আব্বুই যত্ন করত। আদ্রিয়ান টাওয়াল নিয়ে মেঘার চুলগুলো মুছে দিচ্ছে। মেঘা যখন এসব দেখলো তখন সাথে সাথে সরে গিয়ে, আমাকে দিন, আমি মুছে নিচ্ছি। মেঘার এরূপ কথা শুনে আদ্রিয়ান ভুরু কুঁচকে ব্যঙ্গ করে বলল, আমাকে দিন, আমি মুছে নিচ্ছি। হ্যাঁ, আগে তো তুমিই মুছতে। বাচ্চা বাচ্চার মতো থাকো, এত পাকনামি করতে কে বলেছে? আদ্রিয়ানের এরূপ ব্যঙ্গার্থক কথা শুনে মেঘার তো চোখ কপালে। কি বলে এই লোক, আমি বাচ্চা? মেঘা উঠা থেকে সরিয়ে সামনে আদ্রিয়ানের দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে এক হাত উঁচু করে শাসিয়ে, কি বললেন আমি বাচ্চা? আমি বাচ্চা হলে আপনি তো বুইড়া, আর বাচ্চা হলে বিয়ে করেছেন কেন? আপনার মতো বুড়ি দেখেই বিয়ে করতেন। জোরে জোরে এসব বলে মেঘা হাঁপাতে লাগলো। আর হঠাৎ মেঘার এরূপ কাণ্ডে আদ্রিয়ানের পেট ফেটে হাসি আসছিল। যাই হোক, বউটা তার ঝগড়া করতেও জানে, আর একটু খেপালে মন্দ হয় না। কি বললে? আমি বুইড়া? আরে আমার পিছনে মেয়েদের লাইন লেগে যায়, কারো প্রেমিক হওয়ার জন্য, কারো জামাই হওয়ার জন্য, আর কারো কত কি। নিতান্তই আমি ভদ্র ছেলে, তাই ও সবে চোখ যায়নি। এখন মনে হচ্ছে ওইগুলোকে সাঁই দিয়ে ভালো হতো, আজকে এই বাচ্চার কথাগুলো শুনতে হতো না। আদ্রিয়ানের কথা শুনে মেঘার আগুনের মধ্যে ঘি ঢালার কাজ হলো। আপনি ওই মেয়েদের সাই দেবেন? হ্যাঁ, সাই দেবো না কেন? নিজের বউ যখন বুইড়া বলে তখন তো আমার মতো বুড়ি দেখেই মেয়েদের পিছনে ছুটতে হবে। বউয়ের আদেশ বলে কথা মানতে তো হবে। আদ্রিয়ান ইনোসেন্ট ফেস করে বলল। এরপর মেঘার পরবর্তী পদক্ষেপ দেখার জন্য প্রস্তুতি নিল। ঠিক আছে, যান আপনি আপনার পছন্দের মেয়ের কাছে। ধুর, থাকবই না এখানে। কেন যে আব্বুর কথায় রাজি হলাম আপনাকে বিয়ে করার, এখন আমার কপাল পড়ছে। জামাইটা পুরো লুচু। এসব বলতে বলতে মেঘা পেছন দিকে হাঁটা দিল। আদ্রিয়ানের এখন পেট ফেটে হাসিটার আটকাতে পারল না, হা 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 করে হেসে দিল। আদ্রিয়ানের হাসির শব্দ শুনে মেঘা পেছন দিকে তাকিয়ে আদ্রিয়ানের হাসি দেখতে লাগলো। বুঝতে পারল না এখানে হাসির কি হলো। আবার ফিরে আসলো মেঘা আদ্রিয়ানের কাছে। এই, আপনি এরকম অসভ্যের মতো হাসছেন কেন? আসলেই তুমি একটা পিচ্ছি, আমার পিচ্ছি বউ। আর আমার কোনো বুইড়া বউয়ের দরকার নেই, এটাকে দিয়েই চলবে। এত কষ্ট করে এটাকে আমার নিকটে আনলাম, 3 মাস ধৈর্য ধরে কাছে এনেও দূরে সরিয়ে রাখলাম, সব কি এমনি এমনি? এই পিচ্ছি বউটা আমার কাছে সব কিছুর থেকে অনেক দামি, নিজের প্রাণ থেকেও বেশি। তোমার মধ্যেই তো আমার বেঁচে থাকার অবলম্বন খুঁজে পাই, আর আমার প্রাণ যে এই পিচ্ছির মধ্যে, তাকে কিভাবে যেতে দিই? বেঁধে রাখবো একদম। আর আমার থেকে দূরে যেতে চাইলে তোমাকেও শেষ করব, আর আমি নিজেও শেষ হয়ে যাব। কিন্তু কখনো তোমাকে আমার কাছ থেকে যেতে দিব না। আমার নেশাময় ভালোবাসার আসক্তি তুমি, আমার হৃদস্পন্দন তুমি, আমার স্নিগ্ধ পরি। আদ্রিয়ানের এরূপ কথা শুনে মেঘার চোখে অশ্রু চলে আসলো। এরপর আদ্রিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আদ্রিয়ান বলিষ্ঠ হওয়ায় ঠিক করে ধরতেও পারছে না, তবুও এমনভাবেই ধরেছে যে হাত থেকে ছুটে গেলেই আদ্রিয়ানকে হারিয়ে ফেলবে। আর মেঘার এরূপ আচরণে আদ্রিয়ানের মুখে হাসি ফুটে উঠলে। অবশেষে তার প্রেয়সী তার কাছে এসেছে। এত কেন ভালোবাসেন আমায়? আমি তো সব মেয়ের মতোই সাধারণ, কিন্তু আপনার ব্যক্ত আলাপে আমাকে সাধারণ থেকেও অসাধারণ করে তুলেছে। নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে যে আপনাকে আমি নিজের করে পেয়েছি। আমিও যে আপনাকে নিজের সবটা দিয়েই আসক্তি হয়েছি। আত্র
নেশাময় ভালোবাসার আসক্তিতে যে আমিও খুব জটিলভাবে আপনার সাথে মিশে গেছি আদ্র। অবশেষে সেই ক্ষণ আসলো। মেঘার মুখ থেকে সেই বাক্যগুলো বের হলো, যে বাক্যগুলো শোনার জন্য এতগুলো দিন অপেক্ষা করেছে। আজকে তার উদ্দেশ্য সফল হয়েছে, পেরেছে সে তার আসক্তিকে নিজের প্রতি আসক্ত করতে। আদ্রিয়ান মেঘাকে সেই অবস্থাতেই কোলে উঠিয়ে আদ্রিয়ান রুমের সাথে অ্যাটাচ করে মিনি টার্চে গেল। ওইখানে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করা দোলনা ছিল। মেঘাকে কোলে করে নিয়ে ওইখানে গিয়ে বসলো। রাতের আকাশে চাঁদ উঠলেও মেঘার আনাগোনা করছে স্তম্ভে স্তম্ভে। হয়তো একটু পর বৃষ্টি আসবে। ঠান্ডা বাতাসে দুই মানবীর শরীরে শীতল হাওয়া লেগে গেল। মেঘার হঠাৎ করে এরূপ আবহাওয়ায় শীত লাগছে, তাই একটু কেঁপে উঠল। আজ বৃষ্টিতে ভিজলে কেমন হবে স্নিগ্ধ পরি? আজকে আবহাওয়াটা দেখেছো? একদম আমার পছন্দের। চাঁদ, মেঘ, ঠান্ডা হাওয়া সবই মিলেমিশে একাকার। আর এই মিশ্রিত রূপেই আমার বুকে এসে এই যে তুমিও তোমার অব্যক্ত অনুভূতি ব্যক্ত করেছো, তাতে আমিও এই প্রকৃতির বিস্তৃত অনুভূতির সাথেও একাকার হচ্ছি। তুমি কি শুনতে পারছো এই অস্বাভাবিক স্পন্দনের গতিগুলো স্নিগ্ধ পরি? আদ্রিয়ানের এরূপ কথা শুনে মুখ তুলে তাকালো। এরপর আদ্রিয়ানের দিকে তাকিয়ে আবার আকাশের ওই হালকা মেঘে ঢেকে যাওয়া চাঁদটাকে দেখলো। সত্যি আজ প্রকৃতিটা খুবই মোহনীয়। এরপর আদ্রিয়ানের দিকে তাকালো। হঠাৎ করে ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। আস্তে আস্তে তার প্রকোপ বাড়াতে লাগলো, আর সেই বৃষ্টির প্রকোপে দুই মানবী ভিজতে লাগলো। আদ্রিয়ান দেখলো মেঘার শরীর অলরেডি ভিজে গেছে, কারণ সে একটা জর্জেটের শাড়ি পরেছিল, যা এখন শরীরের সাথে লেপ্টে আছে। এসব দেখে আদ্রিয়ান একটা ঢোক গেল। এরপর মেঘার দিকে হাত বাড়িয়ে কপালে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিল। এরপর লো ভয়েসে, আজ যদি নিষিদ্ধ কিছু করি তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে স্নিগ্ধ পরি? আদ্রিয়ানের এরূপ কথাতে মেঘার সারা শরীর কেঁপে উঠল। আদ্রিয়ানকে ধরা হাতগুলো আরো শক্ত করে ধরলো মেঘা। মাথা নিচু করে থাকলো মেঘা, কিছুই বলল না। মেঘাকে কোনো কিছু বলতে না দেখে আদ্রিয়ান আর কিছু বলে না। ডোন্ট ওয়ারি জান, তোমার অনুমতি ব্যতীত কখনোই তোমার সামনে নিষিদ্ধ ইচ্ছেগুলো প্রকাশ করব না। বলেই যখন আদ্রিয়ান মেঘাকে নিয়ে উঠতে চাইলো, তখন মেঘা আদ্রিয়ানের বুক খামছে ধরলো। আদ্রিয়ানকে কুলে থাকা অবস্থাতেই জড়িয়ে ধরলো। আদ্রিয়ান মেঘার পজিটিভ সাইন দেখে কানের কাছে বলল, পিচ্ছি বউ, এবার তোমার কি হবে? ধরা তো দিয়ে দিলে, এখন আমার পাগলামিগুলো সামলানোর দায়িত্বভার তোমার জান। এরূপ কথা বলেই আদ্রিয়ান মেঘাকে কোলে নিয়ে বেড়ে গেল। এরপর মেঘার কপালে এক কিস করে তার অব্যক্ত অনুভূতিগুলো ধীরে ধীরে বাড়াতে লাগলো, আর তার সাথে বাড়তে লাগলো দুই মানবীর স্পর্শ কাতরে কিছু সুখময় ধ্বনি, যা দেওয়ালের মধ্যেই বাড়ি খেতে লাগলো। প্রকৃতিও তাদের সুখময় অনুভূতির মাঝে সাক্ষী হয়ে থাকলো। আজ মেঘা আদ্রিয়ানের রিসেপশন। বাড়িটিকে খুব সুন্দর করে রাজকীয়ভাবে সাজানো হয়েছে। যেহেতু বিয়েটা তেমন ধুমধাম করে হয়নি, তাই রিসেপশনটা বড় করে হচ্ছে। এতে অবশ্য আদ্রিয়ান দ্বিমত পোষণ করেছিল। অনুষ্ঠান ঘরোয়াভাবে করতে চেয়েছিল, কিন্তু দাদিমার মেঘার আব্বু বড় করে অনুষ্ঠান করতে চাইল, কারণ তাদেরও ইচ্ছা আছে। আদ্রিয়ান ওদের মুখের দিকে তাকিয়ে আর কিছু বলেনি। মেঘাও এতে অনেক খুশি হয়েছে, আর মেঘার মুখে হাসি ফোটাতেই সামান্য অনুষ্ঠান করাই যায়। কিন্তু এতে যে তাদের লাইফ সংকটে যাবে। নিদ্র ওই দিন আদ্রিয়ানের বন্দি কারাগার থেকে পালিয়েছে, আর তার সাথে খোঁজ নিয়ে জানতে পেরেছে যে শুধুমাত্র নিদ্র নয়, এর পেছনে বড় মাস্টার মাইন্ড আছে, যে নারী পাচারের মেন লিডার। আদ্রিয়ান বিভিন্ন জায়গায় লোক লাগিয়ে রেখেছে, হয়তো কালপ্রিটকে 2-1 দিনের মধ্যেই ধরে ফেলবে। কিন্তু এখন কথা হচ্ছে আদ্রিয়ানের অনুষ্ঠান, যাতে প্রায় 1000 খানেক মানুষকে ইনভাইট করা হয়েছে। বেশিরভাগই আদ্রিয়ানের ক্লায়েন্ট, সাথে মন্ত্রী, নেতা, গণ্যমান্য ব্যক্তিরাও আছে। তাই সবার সেফটির ব্যাপারটাও তাকে দেখতে হচ্ছে। সব কিছুই খুব নিখুঁতভাবেই হ্যান্ডেল করছে আদ্রিয়ান। মেঘাকে আজ নেভি ব্লু কালারের গর্জিয়াস লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে সুন্দর একটি হিজাব দিয়ে হালকা সাজ দেওয়া হয়েছে। খুবই সুন্দর লাগছে তাকে। মেঘার সাজ হয়ে গেলে সে বসে বসে আদ্রিয়ানের ফোন নিয়ে গেম খেলতে থাকে। আদ্রিয়ান তার ফোনটা মেঘাকে দিয়ে যায়। মেঘাই বোর হচ্ছিল দেখে তার ফোনটা দিয়ে যায়। দরজা ঠেলে তন্নি এসে মেঘার পাশে বসে তাকে হালকা ধাক্কা দিয়ে, কিরে জানু, জামাই পেয়ে তো আমাকেই ভুলে গেলি, এতই পর করে দিলি আমায়। দুঃখী দুঃখী ফেস করে তন্নি বলল। তন্নির কথায় আদ্রিয়ানের ফোন পাশে রেখে তন্নির দিকে তাকালো। এরপর হালকা হেসে তন্নিকে জড়িয়ে ধরে। কি বলছিস এসব? আমি এরকম না, সেটা তুই জানিস। আর তোর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি, তা তোর জিজুকে জিজ্ঞেস করিস। সে কি আমাকে বাইরে যেতে দিছে, নাকি কোনো মোবাইল দিছে? শুধু জেলখানায় রাখছে, কোনো স্বাধীনতায় তখন দেয়নি।
তো বল কিভাবে যোগাযোগ করব আমি তোর সাথে? ওরে বাবা, এ তো লম্বা কাহিনী। যাই বল, জিজু কিন্তু তোকে খুব চোখে হারাই। দেখলি না কতবার যে তোকে দেখে গেছে হিসাব ছাড়া। ইস, আমিও যদি এরকম একটা জামাই পাইতাম তাহলে জীবনে আর কি লাগে বল। কেন রে, আমাদের আশরাফ ভাইয়া কি কম নাকি? হঠাৎ মেঘার এরূপ কথা শুনে তন্নি ভেবাচেকা খেয়ে গেল। কোনো কথা থেকে কোন কথায় যাচ্ছে। এখানে ওনার কথা কেন আসছে? বেবি, তুমি কি আমাকে এতই অবুঝ মনে করো? আমি কি বুঝি না? এই দুদিন ধরে তোমাদের কার্যকলাপ দেখেছি, কিভাবে চোখে চোখে কথা ইশারা হচ্ছিল। মেঘার এরূপ কথাই আর চুপ থাকতে পারলো না তন্নি। এরপর বলল কিভাবে তাদের সম্পর্ক সম্ভব হয়েছে, আশরাফ কিভাবে তার জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠল, সবকিছুই। এভাবেই অনেকটা সময় অতিবাহিত হলো। এরপর মেঘাকে নিতে দাদিমা আসে। এরপর দুজন মিলে মেঘাকে নিয়ে যায়। ওদের সাথে 4 জন মহিলা গার্ডও ছিল। আদ্রিয়ান কিছু ক্লায়েন্টদের সাথে কথা বলছিল। হঠাৎ করে এই সবাইকে সিঁড়ি দিয়ে তাকাতে দেখে সেও সেদিকে খেয়াল করলো। আর দৃষ্টি পড়তে আর দৃষ্টিটা সরানো সম্ভব হলো না। সাথে কয়েকটা হার্টবিট হয়তো মিস করেছে। মেঘা আস্তে আস্তে দাদিমার তন্নির সাথে কথা বলতে বলতে হালকা হাসি মুখে নিচে নামতে লাগলো। এরপর যখন নামছিল তখন তার চোখ আশেপাশে যায়, কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে খোঁজার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তিটিকে প্রদর্শন হয়। আদ্রিয়ান মেঘার সাথে ম্যাচিং করে আজকে ড্রেস আপ করেছে। চুলগুলো সুন্দর করে সেট করা, মুখে হালকা চাপ দাড়ি, মুখে মায়াবিক হাসি। এক কথায় পুরো রাজকুমার লাগছে। তার রাজকুমার। এত সুন্দর হতে কে বলেছে এই রাজকুমারটাকে? এখন যদি তার রাজকুমারকে শাকচুন্নিগুলো নিয়ে যায় তখন তার কি হবে? না না, শাকচুন্নি নিতে আসলে তাদের হাত পা ভেঙে দেবে। দরকার হলে রাজকুমারকে কম্বলের ভেতর ঢুকিয়ে রাখবে, তবুও তার রাজকুমারকে কাউকে দেবে না। এরূপ কথা ভাবতে ভাবতে যখন নিচের সিঁড়িতে নামতে গেল তখন লেহেঙ্গার পাড়ের সাথে পা লেগে পড়ে যেতে নিলে কেউ এসে তাড়াতাড়ি তাকে কোমর জড়িয়ে ধরে ফেলে। মেঘাও এরূপ কাণ্ডে ঘাবড়িয়ে যায়। আজকে যদি পড়ে যেত তাহলে তো তার মান সম্মানটা যেত। আমার স্নিগ্ধ পরীর সম্মান মানে আমার সম্মান, তার সম্মানে আঘাত আনা মানে আমার সম্মানেও আঘাত লাগা। তাই বেঁচে থাকতে কখনো নিজের সম্মানে আঘাত লাগতে দেব না, জান। হঠাৎ আদ্রিয়ানের কথায় মেঘা চোখ তুলে দেখে যে আদ্রিয়ান তাকে ধরে রেখেছে। আদ্রিয়ান মেঘাকে ঠিক করে দাঁড় করায়। মেঘা আদ্রিয়ানের দিকে তাকিয়ে লজ্জায় মাথা নিচু করে ফেলল। সবার সামনে কি কাণ্ডটাই না ঘটল। হুম, এই লজ্জা শুধু আমার জন্য। বাইরের কেউকে এই লজ্জা দেখানোর অধিকার আমি তোমাকে দেইনি মেঘু। এসব কথা বলেই আদ্রিয়ান হাত বাড়িয়ে দিল। মেঘাও মুস্কি হেসে আদ্রিয়ানের হাতে হাত রাখলো। এরপর দুজনই হেঁটে মেইন স্টেজে যেতে লাগলো। আর সবাই ফুল দিয়ে তাদের যাত্রাপথগুলো ফুলের বর্ষণ সৃষ্টি করলো। মেঘার নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে, এত সুখ সুখ লাগছে যে কি আর বলবে। এরপর মেঘাও আদ্রিয়ান স্টেজে উঠে বসলো। সবাই একে একে ওদেরকে শুভেচ্ছা দিতে লাগলো। এভাবেই আনন্দ উল্লাসে অনুষ্ঠান শেষ হলো। আজ আদ্রিয়ান ও দাদিমার জন্য নাস্তা বানাচ্ছে মেঘা। আদ্রিয়ান অবশ্য ঘুমে। মেঘা সকাল সকাল উঠেই গোসল করে কিচেনে চলে আসছে। সার্ভেন্টরা মানা করে সত্ত্বেও সে কোনো বারণ শুনেনি। আদ্রিয়ান যদি দেখে যে মেঘা কিচেনে তাহলে হয়তো হুলস্থুল কাণ্ড বাঁধাবে। কি এক অবস্থা! সেসবকে তোয়াক্কা না করে নিজের মতো নাস্তা বানাতে লাগলো। এতদিন এই বাড়িতে থেকে আদ্রিয়ানের পছন্দ অপছন্দ সবই সে আগে থেকেই জেনে নিয়েছে। সাথে কিভাবে রান্না করতে হয় তাও সেফ থেকে শিখে নিয়েছে সবার অগোচরেই। মাঝে মাঝে রান্না করতো সে আদ্রিয়ানের জন্য। আদ্রিয়ান হয়তো বিষয়টা জানতো, তাই মাঝে মাঝে সার্ভেন্টদের সাথে রাগারাগি করতো কেন মেঘা কিচেনে যায়। সেই বিষয়গুলো মেঘা জানতো না, কিন্তু পরে রেণুখালাই কথায় কথায় মেঘাকে বলে। মেঘা এসব শুনে তেমন কোনো পাত্তা দিল না। সে তার মন চাইলেই রান্না করত। রান্নাটা তার এখন প্রিয় কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। কিরে বুড়ি, তুই এত সকালে এখানে কি করিস? উমা, এ কি এলাহি কাণ্ড! এত কিছু রান্না করতে কি তুই একা করেছিস? হঠাৎ করে দাদিমার কণ্ঠ শুনে চমকে উঠল। আর সেই সময় ডিম অমলেট করার জন্য তেলে দিচ্ছিল। তেল গরম হওয়ায় অসতর্কতার জন্য তেল ছিটকে হাতে পড়ল। হালকা আহ করে আওয়াজ করলো, যা দাদিমার কানে পৌঁছালো। কে, হাত পুড়ে ফেলেছিস নাকি? দেখি দেখি। দাদিমা যখনই মেঘার হাত ধরতে যাবে তখনই হাত পেছনে নিয়ে, আরে দাদিমা, আমার কিছু হয়নি। তুমিই তো হঠাৎ করে এসে আমাকে চমকে দিলে, তার জন্যই তো আমি ভয় পেয়ে আওয়াজ করলাম। ইস, আমারও বুদ্ধি লোপ পেয়েছে। বেশি ভয় পাইয়ে দিয়েছি আমার বুড়িটাকে, তাই না? আমি খুব সরি রে বুড়ি। দাদিমার এরূপ কথাতে ফিক করে হেসে দিল। দাদিমা, আজ কিন্তু বিয়ের আমার প্রথম রান্না। তোমার নাতি তো আমাকে এখানে আসতেই দেয় না, বলে কি না আমি নাকি এখনো অনেক পিচ্ছি, এসব নাকি আমি সামলাতে পারবো না। তোমার নাতি তো আর জানে না মেঘা কি। বলেই মুখটাকে বিকৃত করে আবার দাদিমার দিকে তাকালো। দাদিমা মেঘার কথায় খুব মজা পেল।
ঠিক বলেছিস, তোর দাদা শ্বশুরও আমাকে একদম চোখে হারাতো, কোনো কাজই করতে দিত না। কাজ করার বয়স নাকি তখন আমার হয়নি, অথচ বাবার সংসারে আমি পুরো পরিবারের জন্য রান্না করতাম। ছোট ছিলাম ঠিকই, তবুও সব কাজই করতে পারতাম, সে কথা তোর দাদা বুঝতো। বড্ড অভিমান করে বলল দাদিমা। ওদের কেমিস্ট্রি দেখেই বোঝা যাচ্ছে তারা একে অপরকে কতটা ভালোবাসতো। এই যে দাদা নেই, তবুও দাদিমা নিঃসংকোচে ওনার কথা বললে প্রফুল্ল হয়ে বলে, যেন এখনো সদ্য ফোটা প্রেম আবেগ, কত নিখুঁত সে অনুভূতিগুলো। দাদিমা দাদুমণিকে খুব ভালোবাসো তাই না? সে আর বলতে, তোর দাদুমণি যা রাগী আর গম্ভীর ছিল, সবসময় আমাকে বকার উপরেই রাখতো, কিন্তু খুব ভালোবাসতো আমায়, কখনো কোনো দুঃখই আসতে দেয়নি। কিন্তু হঠাৎ করেই মানুষটা আমাকে ফেলে চলে গেল, আর রেখে গেল তার দুই অংশকে, যাদের দিকে তাকিয়েই আমার দিন কাটতে লাগলো। এরপর একদিন আমার ছেলে আর ছেলের বউ চলে গেল, আমাকে ছেড়ে রেখে গেল তাদের সন্তানকে। এরপর থেকেই সেই আমার একমাত্র অবলম্বন হয়ে গেল। দাদিমার কথা শুনে মেঘার চোখে পানি চলে আসলো। আসলে এই জীবনযুদ্ধে সবাই সংগ্রাম করছে, কেউ বেশি তা কেউ কম, কিন্তু তবুও সংগ্রাম করে যাচ্ছে। মেঘা নিজেকে সামলাতে না পেরে দাদিমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আসলে তার কেন জানি খুব খারাপ লাগছে। দাদিমা মেঘাকে শান্ত হতে বলে মজার মজার কথা শোনাতে লাগলো, যেন মেঘার মন খারাপ না হয়। এমনিতেই সামনে পরীক্ষা, তার মধ্যে এত কিছু ঘটলো যার জন্য মন অন্যদিকে গেলে হয়তো তা পড়াশোনাতে ইফেক্ট পড়তে পারে। মেঘা কফি নিয়ে রুমে ঢুকে দেখলো আদ্রিয়ান বেডে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দে বুঝতে পারলো যে আদ্রিয়ান ফ্রেশ হচ্ছে। কফির কাপটি টেবিলে রেখে বেড গুছাতে লাগলো। মেঘা যখন বেড গুছাতে ব্যস্ত, তখন আদ্রিয়ান ওয়াশরুম থেকে বের হয়ে তোয়ালে দিয়ে চুলগুলো মুছতে লাগলো। এরপর সামনে তাকিয়ে দেখলো তার পিচ্চি বউটা খুব মনোযোগ দিয়ে কাজ করছে। মেঘার কোমরের ঠিক উপরের দিকে শাড়ির কিছু অংশ নিচে নেমে যাওয়ায় কোমর স্পষ্ট দেখা যাচ্ছে, যেখানে আদ্রিয়ানের ভালোবাসার দুই একটা চিহ্ন ভেসে আছে। মেয়েটা যে তার পাগলামিগুলো হাসি মুখে মেনে নেয়, এতেই যেন আদ্রিয়ানের মন পুলকিত হয়। ভালোবাসার মানুষ যদি নিজেকে প্রিয় ব্যক্তির সান্নিধ্য মিশে যায়, তখন পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি হিসেবে গণ্য হয়। আদ্রিয়ান মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো। মেঘা যখন বেড গোছানো শেষ হয়, তখন নিচে নেমে যেই ঘুরতে যাবে, তখনই আদ্রিয়ানের সাথে ধাক্কা খেয়ে পিছলে পড়ে যায়। সাথে বাঁচার জন্য যখন আদ্রিয়ানের শার্ট আর কিছু অংশ ধরে, তখন আদ্রিয়ানও মেঘার টানে তার উপর পড়ে যায়, আর তাতে দুজনেরই ওষ্ঠ মিলিত হয়। মেঘা চোখ বড় বড় করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে। কি হলো ব্যাপারটা তা বুঝছে কিছু সেকেন্ড লাগে। যখন বুঝতে পারে, তখন আদ্রিয়ানকে সরাতে চাইলে আদ্রিয়ান সরে না, বরং মেঘাকে আরেকটু শক্ত করে চেপে নিজের সাথে একদম মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মিষ্টিমুখ করতে থাকে। এইভাবে 5 মিনিট করার পর আদ্রিয়ান মেঘার ওষ্ঠ ছেড়ে কপালে গভীরভাবে একটি কিস করে। আচ্ছা স্নিগ্ধ করি, তোমার মুখে এত মিষ্টি কেন? যার মিষ্টির স্বাদ বারবার গ্রহণ করলেও আরও গ্রহণ করতে ইচ্ছে করে। আদ্রিয়ানের এরূপ কথা শুনে মেঘা ভীষণ লজ্জা পায়। লজ্জায় মুখে রক্তিমা ভাব ফুটে ওঠে। তোমার লজ্জা রাঙা ওই রক্তিমা ভাব আমাকে পাগল করে দেয় জান। কিভাবে সামলাবো নিজেকে আমি বলো তো? না, তুমি আমাকে ঠিক থাকতে দিলে না। এই পাগলের পাগলামিগুলো এখন সামলাও। বলেই আদ্রিয়ান মেঘার ঘাড়ে মুখ গুছল। মেঘার শরীরে শীতল স্রোতের মতো শিহরণ বয়ে গেল। আদ্রিয়ান তার স্পর্শগুলো যখন আরো গভীর করতে লাগলো, তখন মেঘা তার হাত দিয়ে আদ্রিয়ান চুল খামচে ধরতে নিলে তীব্র হাতের ব্যথায় আহ করে উঠল। আদ্রিয়ান হঠাৎ মেঘার এরূপ শব্দে মাথা তুলে মেঘার দিকে তাকিয়ে দেখলো মেঘার চোখে পানি। তার জানকে কি খুব কষ্ট দিয়ে ফেললো? কি হয়েছে জান? কোথায় ব্যথা পেয়েছো? বলেই মেঘাকে চেক করতে লাগলো। আদ্রিয়ানের এরূপ কাণ্ডে মেঘা তাড়াতাড়ি হাতটা শাড়ির নিচে লুকিয়ে ফেললো, যা আদ্রিয়ানের চোখ আড়াল হয়নি। আদ্রিয়ান খুঁজা বন্ধ করে মেঘার দিকে তাকালো। হাতে কি হয়েছে তোমার মেঘ? দেখি, দেখাও। আদ্রিয়ানের কথায় মেঘা উঠে বসলো। এরপর কেবলাকান্তের মতো একটা হাসি দিয়ে, আরে কি হবে হাতে? কিছু হয়নি, সত্যি বলছি। আমি তোমাকে হাত দেখাতে বলেছি। কিছু হয়নি। আচ্ছা, আপনার কফি তো ঠান্ডা হয়ে গেছে। এত কষ্ট করে আপনার জন্য কফি করলাম, আর দেখেন এখন ঠান্ডা হয়ে গেছে। তুমি কার পারমিশন নিয়ে কিচেনে গিয়েছো? আদ্রিয়ানের কঠিন বাক্যের কথা শুনে মেঘা ঢোক গেল। কি হলো? আমি কিছু জিজ্ঞেস করেছি। কার পারমিশন নিয়ে তুমি কিচেনে গিয়েছিলে বলো? চিৎকার করে জিজ্ঞেস করে মেঘা কেঁপে উঠল। আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখলো তার চোখ থেকে ক্রোধ ঝরছে। মনে হচ্ছে সেই ক্রোধে মেঘাকে অতল সাগরে ভাসিয়ে দেবে। না মানে আসলে। কি মানে আসলে করছো? দেখি হাত দেখাও। বলেই যখন আদ্রিয়ান মেঘার হাত ধরতে যাবে, অমনি মেঘা হাত আবার লুকানোর ব্যর্থ চেষ্টা।
করলো, কিন্তু শেষ রক্ষে আর হলো না। আদ্রিয়ান জোর করে হাতটিকে সামনে এনে দেখলো ডান হাতের উপরে চামড়ায় দুটো মাঝারি আকারের ফুসকা পড়েছে, জায়গাগুলো কালো হয়েছে। এই মেয়ে ব্যথা নিয়ে এতক্ষণ দিব্যি বসেছিল। আদ্রিয়ান তাড়াতাড়ি নিজের পার্সোনাল ওষুধের ওয়ার্ড্রপ থেকে বার্ন ক্রিম নিয়ে মেঘাকে বেডে বসিয়ে যত্ন সহকারে লাগিয়ে দিতে লাগলো। যখনই মেঘা ব্যথায় কেঁপে উঠছে তখনই আদ্রিয়ান ফু দিতে লাগলো, কিন্তু আদ্রিয়ান একবারও মেঘার দিকে তাকায়নি। এই মেয়ে সবসময় তার অবাধ্য হয়, বেশি লাই দেওয়াতে মাথায় উঠে নাচছে। আদ্রিয়ান মেডিসিন লাগিয়ে মেঘার সাথে কোনো কথা না বলেই ওয়াশরুমে গিয়ে একদম অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বের হলো। এরপর ল্যাপটপ আর ফাইল নিয়ে বের হয়ে গেল। মেঘার দিকে ফিরেও তাকালো না। মেঘা এতক্ষণ বসে বসে আদ্রিয়ানের কাণ্ডগুলো দেখছিল। আদ্রিয়ান কি তার সাথে রাগ করেছে? রাগ তো করারই কথা, বারবার অবাধ্য হচ্ছে। কিন্তু তারও তো ইচ্ছে হয় আদ্রিয়ানের জন্য কিছু করতে, কিন্তু আদ্রিয়ান যা পজিটিভ, মনে হয় না মেঘার এই জীবনে নিজ ইচ্ছে মতো কিছু করতে দেবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে হুঁশ আসলো যে আদ্রিয়ান তো রুম থেকে বের হয়ে নিচে গেল। মেঘার বানানো নাস্তা করলে আদ্রিয়ান আর রাগ করে থাকতেই পারবে না। তো এসে তাড়াতাড়ি করে নিচে নেমে দেখলো সার্ভেন্টরা সবাই মাথা নিচু করে আছে, কিন্তু আদ্রিয়ানকে কোথাও দেখতে পেল না। এরপর সার্ভেন্টে জিজ্ঞেস করলো তারা সবাই এখানে মাথা নিচু করে দাঁড়িয়ে কেন। তখন একজন উত্তর দিল যে মেঘাকে কিচেনে আসতে দেওয়ার জন্য তাদের এই মান্থের স্যালারি কেটে দেওয়া হয়েছে, যার জন্য সবাই এইভাবে দাঁড়িয়ে আছে। এরূপ কথা শুনে মেঘার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আদ্রিয়ান তার উপর করার রাগ এই মাসুম সার্ভেন্টদের উপর ফেলছে। তাদের তো কোনো দোষ নেই, দোষ তো মেঘার। শাস্তি দিলে তাকে দেবে, কিন্তু না, তার কাজ তো বাঁকা। ঘন কালো মেঘার আড়ালে প্রকৃতি যেমন তার রূপ অন্ধকার করে ছেয়ে গেছে, তেমনই ভাবে মেঘার মনও ঘন কালো হয়ে আছে। কাল থেকে মেঘার টেস্ট এক্সাম, কিন্তু পড়াশোনাতে মন দিতে পারছে না। মন দিবেই বা কী করে? মনটা তো এক নিষ্ঠুর স্বামীর কাছে পড়ে আছে, যে তার মনটাকে চুরি করে তার সাথে করে নিয়ে গেছে। আজ প্রায় 1 সপ্তাহ হলো আদ্রিয়ান দেশে নেই, কিছু জরুরি কাজে লন্ডন গিয়েছে। সেদিন সন্ধ্যায় এসে তাড়াতাড়ি করে কিছু ফাইল নিয়ে মেঘার সাথে কোনো কথা না বলেই চলে গেল। সে যে দেশের বাইরে যাচ্ছে সেটাও মেঘাকে বলে যায়নি। মেঘা কি এতটাই অবহেলার যোগ্য? সে তো এমন কিছু করেনি যাতে আদ্রিয়ান তাকে এভাবে শাস্তি দেবে। এত কিছু ভেবে যখন মনকে শক্ত করে, তখনই সে মন আবার তার বিরুদ্ধে গিয়ে আদ্রিয়ানকে মনে করতে থাকে। সেদিন থেকে আজ পর্যন্ত আদ্রিয়ান ফোন পর্যন্ত করেনি। মেঘা এই পর্যন্ত অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু আদ্রিয়ান ফোন তুলেনি। এরকম 3 দিন দেওয়ার পর যখন ফোন তুললো না, তখন একটা মেসেজ আসে আদ্রিয়ান থেকে। এখানে আমি একটা বিশেষ কাজে এসেছি, তাই বারবার ফোন দিয়ে বিরক্ত করবে না। সামনে এক্সাম, তাই পড়াশোনায় মনোযোগ দাও, সেটা কাজে দেবে। এরূপ মেসেজ দেখে মেঘা অনেকক্ষণ স্তব্ধ ছিল। যখন হুঁশ আসলো তখন রাগে অভিমানে মোবাইলটা দেওয়ালে নিক্ষেপ করলো। এতে মোবাইলটি ভেঙে পুরো অবস্থা খারাপ। এরপর থেকে মেঘার আদ্রিয়ানের খোঁজ নেয়নি। এই কয়দিনে মেঘার খাবার, ঘুম সব লাটে উঠছে, শুধু পড়াশোনা নিয়েই ছিল। দাদিমা জোর করে খাওয়ালেও কয়েক লোকমা খেয়ে আর খেত না। এতে মেঘার অনিয়ম হতো, যার জন্য পেট ব্যথাও বাড়তে লাগলো। ডক্টর বারবার বলে গিয়েছিল যাতে মেঘার খাবারের কোনো অনিয়ম না হয়, এতে তার পেট ব্যথা বাড়তে পারে। এত অনিয়ম করলেও পড়াশোনা করতে ভুলেনি, কিন্তু আজ কোনো মতেই পড়তে মন বসলো না। পেটে ব্যথা করছে হালকা, সাথে আদ্রিয়ানের কথাও খুব মনে পড়ছে। তাই তো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ঘন মৌসুমে দাঁড়িয়ে আছে একা একা। খুব কষ্ট হচ্ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্যথা। কোনো মতে পেট চেপে নিচে বসে পড়ল। কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, যার নিদারুণ মেঘাও সেই বৃষ্টির ফোঁটায় ফোঁটায় নিজেকে শায়িত করছে। শাড়ির প্রত্যেকটা অংশই শরীরের সাথে লেপ্টে আছে। ক্রমশই চোখে মুখে আধার দেখছে। হয়তো যন্ত্রণা নিরাময়ের স্থানতর ধাপ বিলীন হচ্ছে ধীরে ধীরে। হঠাৎ করেই মনে হলো তার পাশে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু শরীরে সেইটুকু বল নেই যে পাশ ফিরে তাকাবে। তাই বল প্রয়োগ করতে যেয়েই ধীরে ধীরে মিশে গেল অন্ধকার অম্বরে। আর সেই ব্যক্তি তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসে নিজের ব্যক্তিগত প্রেয়সীকে আগলে নিল। আস্তে আস্তে নেত্রপল্লব খুলে তাকিয়ে দেখলো তার হাতটি শক্ত করে কেউ ধরে আছে। হাতের ব্যক্তিটিকে দেখে মুখে হাসি আসলো। মেঘাকে তাকিয়ে দেখতে দেখে সামনের ব্যক্তিটির হাসি ফুটে উঠল। সারা রাত মেঘার কোনো জ্ঞান ছিল না। এখন কেমন লাগছে আমার আম্মুটার? মেঘার আব্বুর কথা শুনে মন পুলকিত হলো। অনেকদিন পর নিজের আব্বুকে দেখে চোখের জল আর ধরে রাখতে পারল না। কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও মুখ খুলে তার আব্বুর সাথে কথা বলল। এই তো আব্বু, আমার আবার কি হবে? আমি ভালো আছি আব্বু। সে তো বোঝাই যাচ্ছে। কেমন ভালো আছো তুমি? আব্বুর এরূপ কথায় মেঘা আর কিছু বলল না। শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে, তার সাথে পেটেও হালকা ব্যথা। কয়েকদিনে নিজের কি অবস্থা করেছো? আমি কি তোমাকে এই অবস্থায় রেখে গিয়েছিলাম?
হঠাৎ করে গম্ভীর আওয়াজে মেঘা চোখ সরিয়ে বাম দিকে তাকিয়ে দেখলো তার প্রিয় ব্যক্তিটি জানালার কাছে দাঁড়িয়ে মেঘার দিকে তাকিয়ে আছে। অনেকদিন পর আদ্রিয়ানকে দেখে হঠাৎ করে বাম পাশের হৃৎপিণ্ডটা ক্রমশই বিট করতে লাগলো। সেই বিটের মাঝেও সুখ দুঃখ অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে কাঙ্ক্ষিত ব্যক্তিকে পাওয়ার আক্ষেপ ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে এই মন পিঞ্জিরায়। গত কয়েকদিনে কি হয়েছিল তা যেন নিমেষেই ভুলে গেল। চুপ কেন এখন? আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে। নিজের এই অবস্থা করার মানেটা কি? আমি কি সারাক্ষণ তোমাকে পাহারা দিয়ে রাখবো? নিজের কোনো কাজ নেই আমার? তোমার এসব কাণ্ডের জন্য আমাকে এমার্জেন্সি লন্ডন থেকে আসতে হলো, ইডিয়েট। আদ্রিয়ানের এসব কথায় নিমেষে মেঘার মন ভয়ঙ্করভাবে খারাপ হলো। আদ্রিয়ান এইভাবে কথাগুলো তাকে বলল? ও কি এতটাই ঠুনকো যে এসব কথা তাকে শুনতে হবে? মেঘা যেন হঠাৎ করে একদম চুপ হয়ে গেল, কোনো কিছুই বলল না, আর চুপচাপ শুয়ে থাকলো। মেঘার এরূপ ব্যবহারে আদ্রিয়ানের রাগ সপ্তম আকাশে। ইচ্ছে করছে এই মেয়েকে থাপড়াতে থাপড়াতে কথা বলাতে। কত বড় সাহস, তার কথার উত্তর না দিয়ে কেমন শুয়েছে আর শরীরের কি হাল করেছে। আদ্রিয়ান একটা সিক্রেট কাজে লন্ডন গিয়েছিল। ওইখানে কিছু কিছু জিনিস এমন ছিল যে পরিবারের সাথে বা মেঘার সাথে যোগাযোগ করা অনেক রিস্ক হয়ে যেত। তার জন্যই মেঘার সাথে কোনো যোগাযোগ করেনি। কিন্তু এই মেয়ে যে তার খোঁজ নেওয়ার দেওয়ানা হয়ে নিজের এই অবস্থা করবে জানলে কখনোই আদ্রিয়ান কথা না বলে থাকতো না। কিন্তু এই মেয়েকে বোঝাবে কি করে? এমনিতে শরীরের অবস্থা কিছুটা উন্নতির পথে যাচ্ছিল, কিন্তু না, তার তো অসুখ প্রিয়। আব্বু কয়টা বাজে এখন? হঠাৎ করে মেঘার প্রশ্নে সবাই মেঘার দিকে তাকালো। মেঘার আব্বু হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7:20। মেয়েকে সেটা বললে মেঘা তাড়াতাড়ি উঠে গেল। 10টা থেকে এক্সাম, আর সে এখন হসপিটালে। আব্বু বলছিলাম যে 10টায় আমার এক্সাম, তুমি আমাকে একটু কলেজে পৌঁছে দেবে? মেঘার কথায় সবারই খেয়াল হলো যে আজ মেঘার এক্সাম আছে। আদ্রিয়ান এটা শুনে ভুরু কুঁচকালো। এক্সামের জন্য সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছিল আদ্রিয়ান, কিন্তু মেয়েটা এত অসুস্থ, এক্সামে অ্যাটেন্ড কিভাবে করবে সেটা নিয়ে চিন্তিত ছিল। শ্বশুর আব্বুকে নিয়ে যেতে হবে না, আমি সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছি, আমি নিয়ে যাব। আদ্রিয়ানের কথায় মেঘা তেমন কোনো উত্তর দিল না, উল্টো তার আব্বুকে বলল সে তার আব্বুর সাথে যেতে চায়। আদ্রিয়ান যখন আবার বারণ করলো তখন মেঘার আব্বু আদ্রিয়ানকে চোখ দিয়ে ইশারা করে কিছু একটা বলল। আদ্রিয়ানও চুপ করে গেল। এরপর মেঘা অনেক কষ্টে নার্সের দ্বারা ফ্রেশ হয়ে নিল। আদ্রিয়ান সাহায্য করতে চাইলে মেঘা তার আব্বুকে বলল যে সে নিজে করতে পারবে, কিন্তু তবুও যাতে সামনের লোকটা তাকে আগ বাড়িয়ে ধরতে না আসে। মেঘার হঠাৎ করে এমন কথার মানে মেঘার আব্বু বুঝতে পারলো, তাই ইশারা করে এখন নার্সকে দিয়ে হেল্প করার জন্য পাঠালো। জামাইয়ের সাথে মনোমালিন্য হওয়ার দরুন এমন করছে মেঘা, কিন্তু এখন যেহেতু মেঘা অসুস্থ আর এক্সাম দিতে যাবে, তাই আর আব্বু আদ্রিয়ানকে চুপ করে থাকতে বলল। কিছু বলতে বারণ করলো, এতে হিতে বিপরীত হতে পারে, কারণ মেঘা নরম স্বভাবের হলেও মান অভিমানটা প্রচুর, তাই সেটা ভাঙতে সময়ের প্রয়োজন, যেটা আপাতত এখন নেই। আগে মেঘা এক্সাম দিয়ে আসুক, তারপর না হয় আদ্রিয়ান মেঘাকে বোঝাবে। হসপিটালে আপাতত আদ্রিয়ান, আশরাফ, রুশ আর মেঘার আব্বু আছে। দাদিমার শরীর অসুস্থ থাকায় আসতে পারেনি। আসার জন্য চেষ্টা করেছিল, কিন্তু শরীর সায় দিল না, যার জন্য একটু পরপর ফোন করে মেঘার খবর নিচ্ছিল আশরাফ থেকে। অনেক কষ্টে মেঘা এক্সাম দিয়ে হল থেকে বের হলো। তার সাথে আবার 2জন মহিলা গার্ডও আছে। একজন মেঘাকে ধরে ধরে বাইরে নিয়ে যাচ্ছে, আর একজন আশেপাশে চোখ বুলিয়ে চারিপাশ ভালোভাবে পরখ করছে। মেঘার পর হয়ে দেখলো তার আব্বু আর আদ্রিয়ান একসাথে দাঁড়িয়ে আছে। চারিদিকে কয়েকজন গার্ডও আছে। হঠাৎ করে মেঘার শরীরটা আবার খারাপ লাগতে লাগলো। শরীরটা কেমন ছেড়ে ছেড়ে দিচ্ছে। মেঘা কোনো মতে তার আব্বুকে ডাক দিল। আদ্রিয়ান এতক্ষণ ফোনে কী সব করছিল। হঠাৎ করে মেঘার আওয়াজ শুনে সামনে তাকিয়ে দেখলো মেঘার চোখগুলো নিভু নিভু হয়ে আসছে। তাড়াতাড়ি সে দৌড়ে মেঘার সামনে যেতে লাগলো। মেঘা সম্পূর্ণ শরীরে ভাত ছেড়ে দিল। আদ্রিয়ান তাকে আগলে নিল। শরীর প্রচণ্ড উইক থাকায় আর নিজেকে সামলাতে পারল না, তাই সেন্সলেস হয়ে পড়ে থাকলো এক নিষ্ঠুর মানবের কোলে, যে তার স্বামী হয়। নিষ্ঠুর স্বামী। আদ্রিয়ানের হঠাৎ করে ভয় পেতে লাগলো। তাড়াতাড়ি মেঘাকে নিয়ে গাড়িতে উঠলো। তার আব্বু ড্রাইভারের পাশে বসলো। আদ্রিয়ান অনেক বড় মেঘাকে ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। আদ্রিয়ানের অবস্থা দেখার মতো ছিল। ছেলেটা কালকে থেকে যেভাবে পাগলামি করেছে, এক বন্ধু যদি মেঘা দেখতো তাহলে মেঘা এই ছেলেটার সাথে কথা না বলে থাকতেই পারতো না। কিন্তু আফসোস, এর কিছুই বোকা মেয়েটা জানতেও পারলো না মেঘার আব্বু এসব। শ্বশুর আব্বু, আপনি তো সব জানেন কেন আমি দেশের বাইরে ছিলাম। আমি তো চাইনি মেঘুর কিছু হোক, সব কিছু ঠিকঠাক করেই গিয়েছিলাম, তবুও কেন এমন হলো? আপনার মেয়ে নিজেকে কষ্ট দিয়ে মরছে, সাথে আমাকেও মারছে। মেঘার আব্বু আর আদ্রিয়ান একটি রুমে আছে, যেটি আদ্রিয়ানের সিক্রেট রুম। এই রুমের কথা আদ্রিয়ান আশরাফ রুশ জানে। এছাড়া মেঘার আব্বু এই রুমের সাথে পরিচিত হয়েছে কয়েক মাস আগে। মেঘার আব্বু আগে সিক্রেট ওয়ার্ল্ডের মাফিয়া ছিল, কিন্তু নিজের স্ত্রীর আদেশে সেই পদ বিচ্ছিন্ন করেছে প্রায় অনেক বছর আগেই। কিন্তু তার মধ্যে অনেক শত্রু যুক্ত করেছে, যার জন্য তাকে লুকায়িত থাকতে হয়েছে মেয়েকে নিয়ে।
তার জন্য নিজের নামও পরিবর্তন করতে হয়েছে তাকে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। শত্রু দলের লোকেরা তার ঠিকানা পেয়ে গেছে, যার জন্য মেঘার আব্বু আবার নিজেকে লুকায়িত করেছে। কারণ তার ইনফরমেশন পেলেও মেঘার ইনফরমেশন পায়নি, শুধু জেনেছে যে তার একটি মেয়ে আছে, কিন্তু মেয়ের বায়োডাটা কিছুই জোগাড় করতে পারেনি। আর এইসবই সম্ভব হয়েছে আদ্রিয়ানের জন্য। এসবে আদ্রিয়ান নিজে সবকিছু হ্যান্ডেল করেছে। আদ্র বাবা, তুমি শুধু শুধু আমার মেয়েটার উপর রাগ ঝাড়ছো। মেঘা আম্মু খুবই অভিমানী, সেটা তুমি এতদিনে ঠিকই বুঝেছ। অবশ্য এতে তোমারও দোষ নেই। তুমি যেই কাজে গিয়েছিলে সেখানে যদি মেঘার খোঁজ পেত, তাহলে হয়তো জিনিসগুলো আরো ডিফিকাল্ট হয়ে যেত। মেঘার আব্বুর কথায় আদ্রিয়ান সেই দিনের কথা ভাবতে লাগলো। মেঘার সাথে যখন রাগ করে ওয়াশরুমে গিয়েছিল, তখন একটা ফোন আসে আদ্রিয়ানের। ফোন রিসিভ করে জানতে পারে যে প্রায় 500 নারী ও শিশু পাচার হতে চলেছে, যা অলরেডি নাবিকরা জাহাজে করে উত্তরপ্রদেশে নিয়ে যাচ্ছে। এতে আদ্রিয়ানের চিন্তার প্রকোপ বেড়ে গেল। যেভাবেই হোক তাদেরকে উদ্ধার করতে হবে। দেশে হলে পাচারের ব্যাপারটা আটকাতে পারত, কিন্তু এটি দেশের বাইরে অলরেডি চলে গেছে, যার জন্য ব্যাপারটা অনেক কঠিন হয়ে পড়বে। তাই তাড়াহুড়ো করে তাড়াতাড়ি অফিসে গেট আপে তৈরি হয়ে বেরিয়ে গেল। এরপর সারাদিন সেটি নিয়ে ব্যস্ত থাকাতে মেঘার খোঁজ নিতে পারেনি। সন্ধ্যায় যখন আদ্রিয়ান আসে তখন খুবই উগ্র মেজাজে ছিল, কারণ কোনো মতেই পাচারকারীদের সঠিক ইনফরমেশন কালেক্ট করতে পারেনি, যার জন্য তাকে এমার্জেন্সি লন্ডনে যেতে হবে। ওইখানে গেলে কাজ হবে, কারণ তার শক্তিশালী দল ওইখানেই ছড়িয়ে আছে। সবাইকে এখন বাংলাদেশে আনা সম্ভব না, আর এখানে এনেও খুব একটা লাভ হবে না, উল্টো সময় লস হবে। তাই তাড়াতাড়ি সে রাতের 8টার ফ্লাইটে রুশ ও তার দলের মেম্বারদের নিয়ে লন্ডনে রওনা দেয়। অবশ্য দাদিমার মেঘার দেখাশোনার জন্য আশাফকে রেখে যায়, আর মেঘাকে তেমন কিছু বলে আসেনি, কারণ সেই সময়টা তার হাতে ছিল না। পরে এসে না হয় মেঘাকে সব বুঝিয়ে বলবে, এমন ধারণা নিয়েই সে লন্ডনে যায়। আর ওইখানে গিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে। প্রায় 6 দিনের মাথায় সে তার পরিকল্পনায় উত্তীর্ণ হয়, আর এতে মেঘার আব্বুরও নিখুঁত অবদান আছে। কিন্তু যখন সে সবকিছু ঠিকঠাক করে দেশে ফিরল, তখন মেঘার এরূপ পরিবর্তন দেখে পুরো পাগলের মতো হতে গেল। মেঘা যখন অজ্ঞান ছিল তখন মনে হচ্ছিল আদ্রিয়ানের পুরো শরীরে কেউ কাটা দিয়ে দিচ্ছে, কারণ মেঘার চেহারা ও শরীরের অবস্থা খুব খারাপ ছিল। আদ্রিয়ান চিৎকার করে যখন মেঘাকে ডাকছিল তখন মেঘার কোনো সাড়া পাচ্ছিল না। আদ্রিয়ানের চিৎকারে দাদিমা এসে মেঘার এরূপ অবস্থা দেখে তাড়াতাড়ি আদ্রিয়ানকে বলল হসপিটালে নিয়ে যেতে। এরপর হসপিটালে গিয়ে ডক্টর রোমানার আন্ডারে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে আদ্রিয়ানকে কিছু কড়া কথাও শুনিয়ে দেয়, কারণ উনি বারবার বলেছিল যাতে মেঘা যাতে খালি পেটে তেমন না থাকে, কারণ মেঘার খাদ্যথলিতে সমস্যা আছে। যদি সে অভুক্ত থাকে বা খাবার অল্প খায় তাহলে এই ব্যথা ক্রমশই বাড়তে থাকবে, আর তাতে খাদ্যথলি ব্রাস্ট হওয়ার সম্ভাবনা আছে। মেঘা ছোট থেকেই কম খেত, যার জন্য তার খাদ্যনালী আস্তে আস্তে চিকন হতে থাকে। এই সমস্যার কারণে মেঘার খাবারের প্রতি অনীহা আসে, আর এতে সে অসুস্থ হয়ে পড়ে। মেঘার আব্বু চিকিৎসা করানোতে সুস্থ হলেও খাবারটা সে অল্প অল্পই খেত। হঠাৎ হঠাৎ সমস্যাটা দেখা দিলেও অনেক বছর সেই সমস্যার সম্মুখীন হয়নি, কিন্তু হঠাৎ করে আবার সেই সমস্যা আবার দেখা দিয়েছে, যার জন্য আদ্রিয়ান সেটি চিকিৎসা করে যাচ্ছিল মেঘার অগোচরে। অনিয়ম করলেই সমস্যাটা বাড়বে, আর এতে মেঘার লাইফ রিস্ক রয়েছে। এই সব কিছুই আদ্রিয়ান ও মেঘার আব্বুর জানা, কিন্তু এই মেয়ে নিজের এই অবস্থা যে করবে তার কোনো ধারণাই ছিল না। আদ্রিয়ান চোখ মুখ শক্ত করে মেঘার যেই রুমে চিকিৎসা চলছিল সেখানে একপাশে দাঁড়িয়েছিল হাত মুষ্টিবদ্ধ করে। চোখগুলো রক্তিম হয়েছিল, মনে হচ্ছিল চোখের পলক পড়লেই অশ্রুগুলো গড়িয়ে পড়বে। মেঘার আব্বু খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে। এরপর আদ্রিয়ানকে এইভাবে দাঁড়িয়ে আছে দেখে পিছনে গিয়ে দাঁড়ায়। এরপর কাঁধে হাত রাখলে আদ্রিয়ান পিছু ফিরে এক পলক তাকে দেখে, আবার মেঘার দিকে তাকায়, যে এই মুহূর্তে ঘুমের ইঞ্জেকশনের প্রভাবেই গভীর ঘুমে আচ্ছন্ন আছে। ভেতর থেকে একটি দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে আবার খুলে তাকায় মেঘার দিকে। শ্বশুর আব্বু, আপনার মেয়ে কাজটা ঠিক করেনি। সে তো জানে তার জানটা আমার মধ্যে সীমাবদ্ধ, তাহলে সে কিভাবে আমাকে মারার জন্য উতলা হয়ে উঠেছে। এরকম চলতে থাকলে হয়তো একদিন সে আমাকেই হারাবে। তখন বুঝবে যে প্রিয় মানুষের ব্যথার যন্ত্রণা কতটুকু ভয়ানক। এইসব বলে আদ্রিয়ান যখন পিছু ফিরে বেঞ্চে বসতে যাবে তখনই মাথাটা চক্কর মারে। এতে পা দুটো এলোমেলো হওয়ার দরুন পড়ে যেতে নিলে মেঘার আব্বু তাড়াতাড়ি ধরে ফেলে, কিন্তু ততক্ষণে আদ্রিয়ান তার সেন্স হারায়। এত প্রেশার ছেলেটা সামলাতে পারলেও এখন তার শরীরটা আর সামলাতে পারলো না। মেঘার আব্বু তাড়াতাড়ি ডক্টরকে ডেকে কেবিনে নিয়ে যায়। এরপর চেক করে দেখে সুগার বিপি দুইটাই বাড়তি। চিন্তার তেমন কোনো কারণ নেই, একটু পরে জ্ঞান ফিরবে।
আর জ্ঞান ফিরলে কিছু খাইয়ে দেওয়ার জন্য বলে গেল। আদ্রিয়ানের জ্ঞান ফিরলে মেঘার আব্বু জোর করে কিছু খাইয়ে দিল। এরপর আদ্রিয়ানকে রেস্ট করতে বললে সে বলল সে এখন ঠিক আছে। তারপর তাড়াতাড়ি আবার মেঘার কেবিনে গিয়ে ভেতরে ঢুকে দেখলো মেঘার হাতে স্যালাইন লাগানো। মেঘার শরীর অতিরিক্ত দুর্বল থাকায় স্যালাইন দেওয়া হয়েছে। আদ্রিয়ান আস্তে আস্তে মেঘার কাছে গিয়ে বসলো। এরপর ডান হাতটি আলতো করে ধরে হাতের মুঠোয় নিয়ে উষ্ণ ঠোঁটে ছোঁয়া দিল। এরপর মেঘার দিকে পলকহীনভাবে তাকিয়ে চোখের তৃষ্ণা মেটাতে লাগলো। মেঘার আব্বু বাইরে থেকে এ দৃশ্য দেখে চোখের অশ্রু মুছল। তার মেয়েটা ভাগ্য করে এমন একজন সঙ্গী পেয়েছে। মেঘার আব্বু দরজা থেকে সরে গিয়ে অন্য জায়গায় বসলো। এভাবে এই রাতটা পার হলো। আদ্রিয়ান সম্মতি ফিরল মেঘার আব্বুর ডাকে। আর্দ্র, তুমি আর আমি একই ওয়ার্ল্ডের, তাই তোমার কাছের জিনিসগুলো আমি যেমন বুঝবো ঠিক তেমনি আমি বুঝলেও মেঘা মামনি কিন্তু এসবের কিছুই বুঝবে না। কারণ হিসেবে আমি বলতে পারি যে আমি কখনোই তাকে এসব সম্পর্কে অবগত করিনি। কিন্তু হ্যাঁ, সেলফ প্রোটেকশন হিসেবে তাকে কিছু ট্রেনিং করিয়েছি, কিন্তু ফুল ট্রেনিং তার শরীর নিতে পারেনি, যার জন্য সব সময় তার জন্য চিন্তাই থাকতো। এরপর যখন তুমি আসলে তখন আমার মনে হলো যে যাক, মেয়ের জন্য উপযুক্ত কাউকে রক্ষা কবচ হিসেবে তো পেয়েছি। এখন আমার কিছু হলেও চিন্তা নেই, তুমি সব সামলিয়ে নিবে। মেঘার আব্বুর এরূপ কথাতে আদ্রিয়ান রাগে দৃষ্টিতে তাকালো তার দিকে। আর এরূপ তাকানোতে আলতাফ মুস্কি হাসলো। এরপর আদ্রিয়ানের মাথায় হাত বুলিয়ে নিজেকে শান্ত করতে বলল। এরপর বেরিয়ে গেল সেই রুম থেকে। আদ্রিয়ান কিছুক্ষণ নিজেকে সামলালো। এরপর সেও বের হয়ে গেল। মেঘার ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। আদ্রিয়ান খাবারের ট্রে নিয়ে রুমে ঢুকে দরজা লক করে দিল। এরপর খাবারের ট্রে মিনি টেবিলে রেখে মেঘার কাছে গিয়ে বসলো। শরীর আগে থেকে শুকিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়াতে মুখের অবস্থা কেমন যেন মলিনতা ধারণ করেছে। আদ্রিয়ান মেঘার পাশে বসে ঘন একটি নিঃশ্বাস ফেলল। এরপর মেঘার মাথায় হাত বুলিয়ে আস্তে করে ডাকতে লাগলো। স্নিগ্ধ পড়ি, এই পড়ি, অনেক ঘুমিয়েছো তো, এখন উঠো তো সোনা পড়ি। আদ্রিয়ানের আলতো স্পর্শকাতর ডাকে মেঘার ষষ্ঠ ইন্দ্রিয় ধীরে ধীরে সজাগ হলো। এরপর চোখ খুলে সামনে তাকিয়ে আদ্রিয়ানকে ঝাপসা চোখে দেখলো। শরীর দুর্বল থাকায় আবার চোখটা বন্ধ করে ফেললো। এরপর আবার যখন ধীরে চোখ খুললো তখন এক অস্বাভাবিক কাণ্ড ঘটলো তার সাথে। কি হয়েছে বোঝার জন্য কয়েক সেকেন্ড লাগলো, কিন্তু যখন বুঝতে পারলো তখন আদ্রিয়ানকে সরানোর ব্যর্থ চেষ্টা করলো। কিন্তু মেঘার দুর্বল হাতের আক্রমণে আদ্রিয়ানকে সরাতে তো পারলো না, উল্টো আদ্রিয়ান আরও গভীরভাবে ছুঁতে লাগলো। আর সে ছোঁয়ার মধ্যেই মেঘা হার মেনে তার সাথে রেসপন্স করতে লাগলো। সব মান অভিমান ভেঙে গেল সেই বৈধ প্রণয়াসক্ত স্পর্শে। দীর্ঘক্ষণের আলিঙ্গন শেষ হলে মেঘা কান্না করতে লাগলো আদ্রিয়ানের বুকে। চোখের অশ্রুযুগল বেয়ে পড়তে লাগলো আদ্রিয়ানের লোমশ বুকে। এতে আদ্রিয়ান মেঘাকে কাঁদতে দিল, কারণ একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে এই ছোট্ট জানটাকে। কি ব্যাপার জান, এখন তো কান্না করার মতো কিছুই করিনি। যখন কান্না করার কথা ছিল তখন তো নিজেকে সামলিয়েছো, এখন তো ব্যথা পাওয়ার মতো কিছুই করিনি, তাহলে এখন কান্না করছো কোন কারণে সোনা? আদ্রিয়ানের এরূপ কথাবার্তায় ভীষণ লজ্জা পেল মেঘা। এতে আদ্রিয়ান বুকে চোখ মুখ ঢেকে। ভীষণ অসভ্য আপনি। যাক বাবা, আমি আবার কি অসভ্যতাম করলাম? আর বউয়ের কাছে অসভ্য না হলে কি এই জাতি আমাকে এই সমাজে রাখবে? একদম রাখবে না। আজ প্রায় এক সপ্তাহ হলো মেঘার এসএসসি এক্সাম শেষ হয়েছে। মোটামুটি ভালোই এক্সাম দিয়েছে। অবশ্যই আদ্রিয়ানের পরিশ্রম ছিল প্রচুর। খুনসুটি সংসার অনেকগুলো মাস চোখের পলকেই কেটে গেল। আজ আদ্রিয়ানের জন্মদিন। সেই উপলক্ষে মেঘা আদ্রিয়ানের পছন্দের রেড ভেলভেট কেক তৈরি করেছে, তাও নিজে হাতে। সাথে দাদিমাও আছে হেল্প করার জন্য, কিন্তু মেঘা কোনো মতেই দাদিমাকে হেল্প করতে দিচ্ছে না। সে নাকি একাই সব করবে। কেক যখন তৈরি হলো তখন তার ডিপে রেখে রান্নার কাজে মনোযোগ হলো। মেঘা যখন মাছের স্টু অর্ধ রান্নার মাঝে যখন কড়াইয়ের ঢাকনা খুলল, সাথে সাথে মাছের ঘ্রাণটা তার নাসিকারন্ধ্রে গিয়ে পেট গুলিয়ে বমি চলে আসলো। সাথে মুখে হাত দিয়ে বেসিনে গিয়ে বমি করে দিল। কিছুক্ষণ বমি করে মুখ মুছিয়ে পিছনে ফিরে দেখলো কেউ আছে কিনা। পুরো কিচেন খালি থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলল। দাদিমা এতক্ষণ এখানে থেকে হাঁফিয়ে উঠেছিল, তাই নিজের ঘরে গিয়ে আপাতত রেস্ট নিচ্ছে। মেঘা তাড়াতাড়ি মাছের স্টু তৈরি করলো টিস্যু নাকের মধ্যে ঢুকিয়ে। এরপর ঘড়ির মধ্যে দেখলো আদ্রিয়ানের আসতে তেমন সময় আর বাকি নেই। তার তাড়াতাড়ি কাজ শেষ করে গোসল করতে রুমে গেল। শরীর ঘামে একদম নাজেহাল অবস্থা। আজ মেঘা আদ্রিয়ানের মন মতো সাজবে, যা দেখে আদ্রিয়ান হয়তো ভেবেই লজ্জায় মুখ রক্তিম হয়ে গেল।
হঠাৎ করে কিছু মনে পড়াতে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়ে ফোন নিয়ে আদ্রিয়ানকে একটা মেসেজ দিল। এরপর খুশি খুশি আবার ওয়াশরুমে ঢুকলো। সময় মতো সব কিছু হলেই হলো। কিছুদিন আগেই আদ্রিয়ান মেঘাকে ফোন কিনে দেয়, আর এই ফোন পেয়ে মেঘা প্রচণ্ড খুশি হয়, কারণ তার আগের ফোনটা আদ্রিয়ান তাকে ফেরত তো দেয়নি, সাথে কোনো ফোন ব্যবহারও করতে দেয়নি, যার পরিপ্রেক্ষিতে নতুন ফোন পেয়ে সে ভীষণ খুশি। আদ্রিয়ান মাত্রই বাড়ির সামনে এসেছে। ড্রাইভার যখন আদ্রিয়ানকে ডেকে বলল যে তারা পৌঁছে গেছে, তখন আদ্রিয়ান ফোন থেকে চোখ সরিয়ে বাইরে তাকিয়ে দেখলো তারা চলে এসেছে। এরপর ফোনের দিকে দেখলো মেঘার একটি ছবি, যেটা সে এতক্ষণ ধরে দেখছিল। মেঘার মেসেজ সে কিছুক্ষণ আগেই দেখে। সেখানে আদ্রিয়ানকে জরুরিভাবে ডাকা হয়েছে। ইম্পর্ট্যান্ট একটা মিটিং ছিল, যেটা ক্যান্সেল করে তাড়াতাড়ি চলে এসেছে। গাড়ির দরজা একজন গার্ড এসে খুলে দেয়। আদ্রিয়ান বের হয়ে তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকে। এখন রাত প্রায় 9টা। বাড়িতে ঢুকে দেখে বাড়ি কেমন নীরব হয়ে আছে। সে অন্যদিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল। এরপর যখন রুমে ঢুকলো তখন দেখলো রুম পুরোটা খালি। চারপাশে খুঁজেও যখন মেঘার কোনো হদিস পেল না, তখন কপাল কুঁচকালো। হঠাৎ করে ড্রেসিং টেবিলের মিররের মধ্যে কিছু একটা লাগানো দেখলো। সামনে গিয়ে পেপারটা নিয়ে দেখলো মেঘার হাতের কিছু লেখা। এই যে আদ্র, আপনি কিন্তু দিন দিন বেখেয়ালি হয়ে যাচ্ছেন, সেটা কি আপনি জানেন? আর বেখেয়ালি করে যে আমার এই হৃৎপিণ্ডে কাঁপন সৃষ্টি করেন, সেই খেয়াল কি আছে আপনার? একদমই নেই। এই ছোট্ট মেয়েটা আপনার আশায় কতক্ষণ বসেছিল, কিন্তু আসলেন এখন মহারাজা। এখন সেসব কথা বাদ। বেডের ওপর দেখেন একটা পাঞ্জাবি রাখা আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তৈরি হয়ে ছাদে চলে আসেন। সময় 15 মিনিট, কিন্তু এখন বেশি হলে দেখবেন আমি কি করি। লেখাগুলো শেষে কয়েকটা চোখ গরম করার ইমোজি আঁকা ছিল। আদ্রিয়ান মেঘার এরূপ লেখা দেখে মুচকি হাসলো। দিন দিন মেঘা আদ্রিয়ানকে যেভাবে আসক্ত করছে, এতে মনে হয় আদ্রিয়ান একদিন মেঘার মধ্যেই বিলীন হয়ে যাবে। মেয়েটা দিন দিন তার প্রতি এমনভাবে আসক্ত হচ্ছে যে আদ্রিয়ান এতে খুশি হওয়ার বদলে প্রচণ্ড অবাক হচ্ছে। মেয়েটা মনে হয় আদ্রিয়ানের অঙ্গে অঙ্গে একদম মিশে বিলীন হয়ে গেছে, আর এর থেকে ছাড়া পাওয়া প্রচুর কঠিন। সে ছাড়া পেতেও চায় না, মিশে থাকতে চায় আজীবন। এরপর পত্রটি নিজের কোটের পকেটে রেখে ওয়াশরুমে গেল গোসল করে তৈরি হতে। 12 মিনিটের মধ্যে তাড়াতাড়ি তৈরি হতে নিল। এরপর ছাদে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। সিঁড়িতে খুব সুন্দর করে দিয়াবাতি জ্বালানো, প্রত্যেক দিন চারিপাশে গোলাপের পাপড়ি ছড়ানো। সেসব দিয়া থেকে খুব সুন্দর একটা সুগন্ধ ভেসে বেড়াচ্ছে চারিপাশ। ওইসব দেখতে দেখতে আদ্রিয়ান ছাদে পৌঁছে গেল। ছাদে পৌঁছাতে দেখলো ছাদটা কালো সাদা সংমিশ্রণে সাজানো। এরপর সামনে এগিয়ে দেখলো ছাদে তেমন কেউ নেই। হঠাৎ করেই কিছুর আওয়াজ হলো। সাইডে তাকিয়ে দেখলো একটি বড় পর্দা, যাতে দৃশ্যমান হচ্ছে আদ্রিয়ানের কিছু ছবি। যখন ছবিগুলো দৃশ্যমান হচ্ছিল তখন স্লো মোশনে মিউজিক অন করা হলো। সাথে মাইক নিয়ে কেউ পর্দার পেছনে দাঁড়ালো। क्या खूब रब ने किया, बिन मांगे इतना दिया, वरना है मिलता कहा हम काफिरों को खुदा। মেঘার গান এতক্ষণ মুগ্ধ হয়ে আদ্রিয়ান শুনছিল, আর গানের তালে তালে পর্দায় আদ্রিয়ানের পরিবার আর মেঘার সাথে তোলা অনেক ছবি প্রকাশ পেয়েছে। সাথে ছিল কিছু সুন্দর সুন্দর মোমেন্টের ছবি। এরপর মেঘা গান শেষ করে আদ্রিয়ানের কাছাকাছি আসলো। মেঘা আজ আদ্রিয়ানের সাথে মিলিয়ে কালো ঝরঝেটের শাড়ি পরেছে, সাথে চুলগুলো সুন্দর করে খোপা করা, আর হালকা মুখে প্রসাধনী দিয়ে সাজ। এটাই যেন খুবই সুন্দর লাগছে। আদ্রিয়ানও আজ মেঘার সাথে মিলিয়ে পাঞ্জাবি পরেছে। এসব মেঘাই পছন্দ করে আনিয়েছে। মেঘা আদ্রিয়ানের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আদ্রিয়ানকে একটু নিচু হয়ে বলল। আদ্রিয়ানও মেঘার কথা মতো নিচু হলে মেঘা। শুভ জন্মদিন আমার প্রিয় প্রেমিক পুরুষ। মেঘার এরূপ উইশে আদ্রিয়ানের মন হঠাৎ করেই পুলকিত হলো। মেঘা আদ্রিয়ানের মাথার দুপাশে হাত দিয়ে মেঘার দিকে একটু নিচু করলো। এরপর একটু উপর হয়ে আদ্রিয়ান কপালে উষ্ণ ঠোঁটে স্নিগ্ধ পরশ দিল। আদ্রিয়ান চোখ বন্ধ করে প্রেয়সীর পরশ উপভোগ করলো। এরপর আদ্রিয়ান যখন চোখ খুলে তখন দেখে মেঘার সামনে দাঁড়িয়ে মুস্কি হাসে আকাশে তাকাতে বলল। আদ্রিয়ান যখন আকাশের দিকে তাকালো তখন অনেক বাজি আকাশে মনোরমভাবে ঝলকাতে লাগলো। আর যখন সেগুলো একসাথে মিলিত হলো তখন সেখানে কিছু ইংলিশ ওয়ার্ড দৃশ্যমান হলো। যখন সবগুলো ওয়ার্ড স্পষ্ট হলো তখন সেখানে হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড লেখাগুলো দৃশ্যমান হলো। আদ্রিয়ান অবাক নয়নে সব কিছু দেখছে। এরপর হঠাৎ করে ছাদে বাজি ফোটানোর মতো আওয়াজ হলো। আওয়াজ অনুসরণ করতে গেলে দেখতে পেল সবাই একসাথে মিলিত হয়ে আদ্রিয়ানকে বার্থডে উইশ করলো। এরপর একে একে সবার সাথে মিলিত হয়ে মেঘার বানানো কেক কাটলো আদ্রিয়ান। বাবা মা মারা যাওয়ার পর থেকে আদ্রিয়ান কোনো সময় নিজের জন্মদিন সেলিব্রেট করেনি। কখনো বাড়ির কেউ সেলিব্রেট করতে চাইলে আদ্রিয়ান এক ধমক দিয়ে সবাইকে বারণ করে দিত। এরপর থেকে আর কখনো কেউ সাহস করেনি জন্মদিনের আয়োজন করার।
আর এসব কিছু মেঘা শুনেছে দাদিমার থেকে। তাই সে জিদ ধরেছিল যে এইবার আদ্রিয়ানের জন্মদিন সে নিজে আয়োজন করবে। বকা দিলে দিবে, তাতে কি? এসব এখন আর তার জন্য কিছুই না। এই কয়েক মাসে বকার উপরই ছিল, কিন্তু তবুও আদ্রিয়ান যে যথেষ্ট ভয় পায়। আর যদি কিছু বলেও ভয় পাবে না, সে পেলেও ভিতরে ভিতরে রাখবে, বাইরে প্রকাশ করবেই না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আদ্রিয়ান সবার সাথে স্বাভাবিকভাবে সেলিব্রেশন করছে। তার মানে মেঘার কাজে রাগ করেনি। এসব ভাবছিল আর সবার জন্য কোল্ড ড্রিঙ্কস সাজাচ্ছিল। আদ্রিয়ান আপাতত ছাদের কর্নারে গিয়ে নিশির হাজবেন্ডের সাথে কথা বলছে, কিন্তু তার চোখ সবসময় মেঘার দিকেই ফলো করছে। মেঘার দিকে তাকিয়ে দেখলো মেঘার চোখ মুখ কেমন ক্লান্ত ক্লান্ত লাগছে। তাই আদ্রিয়ান যখন মেঘার কাছে যেতে নেবে তখন তার একটা কল আসে। কলটা গুরুত্বপূর্ণ দেখে মেঘার দিকে না গিয়ে অন্যদিকে গিয়ে কথা বলতে লাগলো। এদিকে মেঘা আদ্রিয়ানকে জুস দিতে এসে দেখে আদ্রিয়ান কোনো দিকে নেই। তাই শরবতটা যখন খুঁজে পেল না, তখন দেখলো আদ্রিয়ান গাছের সাইডে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। হয়তো কোনো ইম্পর্টেন্ট কোনো কল এসেছে। তাই সে আর সেই দিকে না গিয়ে নিশি আর তন্নির সাথে আড্ডায় যোগ দিল। সাথে দাদিমাও ছিল। রাত তখন 12টা। একে একে সবাই ঘুমানোর জন্য নিচে নামতে লাগলো। মেঘাও যখন ছাদের দরজার দিকে যাবে তখন একটি হাত তাকে টেনে দেওয়ালের কাছে মিশিয়ে নিল। হঠাৎ এমন হওয়াতে মেঘা খুব ভয় পেল, কিন্তু ব্যক্তিটিকে তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না। কিন্তু হঠাৎ এভাবে টেনে নেওয়ার কি হলো? এই লোকটা একটু বেশি বেশি করে। মেঘা চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো আদ্রিয়ান মোহনীয় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই তাকানোতে মেঘার হৃৎপিণ্ড কেমন একটা অনুভূতি হতে লাগলো। আদ্রিয়ান এই দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, তাই মেঘা দৃষ্টি নিচের দিকে করে নিল। আদ্রিয়ান মেঘার সরল দৃষ্টিগুলো উপভোগ করলো। এরপর মেঘার থুতনিতে ধরে নিজের দিকে ফিরিয়ে, নিজেকে এখন পৃথিবীর সর্বোচ্চ সুখী ব্যক্তি মনে হয় স্নিগ্ধপরি। জীবনে এতগুলো বসন্ত নীলাশায় কেটেছে, কিন্তু যখন থেকে তুমি ময় বসন্ত প্রকট হয়েছ, তখন থেকে প্রত্যেক সায়াহ্ন প্রহরগুলো তাল মিলিয়ে তুমি ময় বসন্ত ছড়িয়ে পড়ছে। কি এমন আছে তোমার মধ্যে বলো তো, যেই বসন্তের ছোঁয়া গভীর থেকে গভীরে যাচ্ছে? আদ্রিয়ান এরূপ কথাতে মেঘার চোখে অশ্রু চলে আসলো। আদ্রিয়ান তাকে এতটা স্পেশাল করছে প্রতি মুহূর্তে যে মাঝে মাঝে মনে হয় মেঘার ভালোবাসা কম পড়ছে আদ্রিয়ানের জন্য। আরও বেশি কিছু দিতে চাই সে আদ্রিয়ানকে। সে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেও, কিন্তু তবুও মনে হয় কোনো কিছু কমতি রয়ে গেছে। আদ্র, একটা কথা জিজ্ঞেস করব? মেঘার কথায় আদ্রিয়ান মাথা নাড়িয়ে সম্মতি দিল। এত কেন ভালোবাসেন আমায়? কেন এত আসক্ত হলেন আমার প্রতি? আমি যে এতটা সুখ পাওয়ার যোগ্য না। কেন এত ব্যাকুল আপনি আমার প্রতি? বলুন আদ্র। মেঘা আদ্রিয়ানের গালে হাত দিয়ে অশ্রুযুক্ত চোখে উক্ত প্রশ্নগুলো করল। আদ্রিয়ান মেঘার এরূপ কথায় মুচকি হেসে বৃদ্ধ আঙ্গুল দিয়ে অশ্রুগুলো মুছে দিল। এরপর মেঘার চোখের পাতায় শুষ্ক ঠোঁটে ছোঁয়া দিল। এই প্রশ্নগুলোর বিশ্লেষণ দেয়া যে বড্ড কঠিন স্নিগ্ধপরি। ভালোবাসা যে প্রকাশের বিষয় না। ভালোবাসি বললেই তো আর ভালোবাসা প্রকাশ হয় না, তাই না? তাই কখনোই এসব প্রকাশ করে ভালোবাসাকে নিচু করব না, কিন্তু প্রতিটি কর্মকাণ্ডে বোঝাবো যে কতটা গভীর এই ভালোবাসার অনুভূতিগুলো। যতদিন যাবে তার গভীরতা ধীরে ধীরে বাড়বে তোমার প্রতি আমার আসক্তিময় ভালোবাসা, কিন্তু প্রকাশ্যে নয়। আর তোমাকে পাওয়া হচ্ছে আমার শ্রেষ্ঠতম সুখ, যা আমার প্রতিটি ক্ষণে ক্ষণে অন্তরালে মিশে যাচ্ছে। তাই নিজেকে কখনো মূল্যহীন ভাববে না, কারণ তুমি পুরোটাই একটা মানুষের জন্য খুবই মূল্যবান, আর সে মানুষটা হলো তোমার অর্ধাঙ্গ। তাই কখনো নিজেকে গুরুত্বহীন ভাববে না। আদ্রিয়ানের এরূপ কথা শুনে মেঘা আদ্রিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আদ্রিয়ানও মেঘাকে নিজের বাহুডোরে আবদ্ধ করল। আজ কিন্তু আমার বার্থডে গিফট হিসেবে তোমাকে নিজের সাথে মিশিয়ে নিতে চাই। দেবে কি অনুমতি আমায়, নতুন করে আবার তোমাকে ভালোবাসার, তোমার নেশার ছোঁয়ায় আলিঙ্গন করতে দেবে কি আমায় জান? মেঘা খুবই লজ্জা পেল এসব কথা শুনে, তাই আদ্রিয়ানের বুকে হালকা একটা কামড় দিল। আর এতে আদ্রিয়ান মেঘার সম্মতি পেল। আদ্রিয়ানও আর দেরি করলো না, মেঘাকে কোলে নিয়ে নিল। এরপর ছাদ থেকে নেমে নিজেদের কক্ষে ফিরে গেল। আজ আশাপ আর তন্নির বিয়ে। অনেক কষ্টের বিনিময়ে আশাপ তন্নিকে নিজের প্রেয়সী হিসেবে পাচ্ছে। এর জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি। তন্নি শুধু একটা কথাই বলেছে, সে প্রেম বিষয়ক কোনো কিছুই করতে ইচ্ছুক নয়। যদি কোনো সম্পর্ক বানাতে চায় তাহলে তার পরিবারও আশাপের পরিবারের সম্মতি নিয়ে নিজের অর্ধাঙ্গিনী বানাতে হবে। এরপর না হয় প্রেম করা হবে। একবার একজনকে বিশ্বাস করে ঠকেছে, আর ঠকতে চায় না সে তো ডিসিশন নিয়েছিল সে কখনো কাউকে নিজের জীবনে অর্ধাঙ্গ হিসেবে জড়াবে না। কিন্তু আশাবের কয়েক মাসে তাকে এতটা স্পেশালভাবে নিজেকে উপলব্ধি করিয়েছে যে আবার তাকে নিজেকে নিয়ে ভাবতে হয়েছে।
কিন্তু সে অবাক হয়েছে তখন যখন আশাবকে এসব বলার পর পরদিনই আশাব তার পরিবার নিয়ে হাজির হয়েছে। সাথে আদ্রিয়ান, মেঘাও ছিল। তন্নির মা বাবা আশাবকে খুব পছন্দ করে আর তার 1 সপ্তাহ পরই তাদের বিয়ে ধার্য করা হয়। সেই বিশেষ দিনটি আজ। তন্নি বউ সেজে স্টেজে বসে আছে, সাথে মেঘা, তন্নির কাজিন, বান্ধবীরাও আছে। সবাই খুব মজা করে আড্ডা জমাচ্ছে আর একটু পরপর তন্নিকে লজ্জাজনক কথাও বলছে। তন্নিও সেই লাজুক্যবরণ কথা শুনে তার দৃষ্টি লাজুকতায় ছেয়ে যাচ্ছে। আজ মেঘা খুব সুন্দর করে সেজেছে। আশাবকে সে তার আপন ভাইয়ের মতো শ্রদ্ধা করে আর তন্নি তো তার বেস্ট ফ্রেন্ড। তার আনন্দ যেন দ্বিগুণভাবে উৎসাহিত হচ্ছে। কিন্তু তার আনন্দে ব্যাঘাত ঘটাতে একজন তো সবসময় থাকে। এই যে মেঘার সাথে দুজন কেয়ারটেকার দিয়ে রেখেছে, কখন কি মেঘার লাগবে তা তদারকি করার জন্য। অবশ্য মেঘাও এতে বিরক্ত হয়নি, কারণ আদ্রিয়ানের এরূপ কাজ করাটা যুক্তিযুক্ত। মেঘা 3 মাসের অন্তঃসত্ত্বা। ডক্টর এখনই মেঘাকে কনসিভ করাটা যুক্তিযুক্ত মনে করছে না। মেঘার শরীর এখন খুব দুর্বল। প্রেগনেন্সিতে অনেক ধরনের সমস্যা হতে পারে। এসব শুনে আদ্রিয়ান মেঘাকে বলেছিল বাচ্চাটা না নিলে ভালো হতো, আর যদি কিছু হয়ে যায় তখন আদ্রিয়ান কী করবে। দরকার হলে পরে আবার বেবি নিবে। কিন্তু মেঘা আদ্রিয়ানের এরূপ কথা শুনে প্রচণ্ড কষ্ট পায়, কারণ আদ্রিয়ান তাদের ভালোবাসার অংশকে রাখতে চাইছে না। এ নিয়ে অনেক মনোমালিন্য হয় আদ্রিয়ানের সাথে। প্রায় 1 সপ্তাহ মেঘা আদ্রিয়ানের সাথে কথা বলেনি। আদ্রিয়ান যখন দেখলো মেঘা জিদ ধরে বসে আছে, তখন সেও মেঘার কাছে হার মানল, কিন্তু শর্ত দিল আদ্রিয়ান যেসব নিয়ম অবলম্বন করতে বলবে সেই সব যাতে মেঘা মেনে চলে। মেঘাও এতে রাজি হয়ে যায়। এরপর থেকে শুরু হয় আদ্রিয়ানের কেয়ারিং টর্চার। এই করো না, ওই করো না, এইটা খাও, ওইটা খাবে না, উফ, এত কিছু মেনটেন করতে হচ্ছে যে সে আর কী করবে। কিন্তু তবুও এসবের মধ্যে আদ্রিয়ানের ভালোবাসা যেন আরও বেড়েছে। তন্নি আর আশাফের বিয়ে সম্পূর্ণ হয়েছে। কিছুক্ষণ পরেই তারা আশাফের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মেঘারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু শরীরটা হঠাৎ খারাপ হওয়ায় আদ্রিয়ান তাকে আর যেতে দেয়নি। একদম বাড়িতে নিয়ে আসলো। মেঘার ড্রেস চেঞ্জ করে দিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দিল। মেঘা অবশ্য এখানে কিছু খেতে পারেনি, তাই আদ্রিয়ান নিজের হাতে হালকা কিছু খাবার তৈরি করে মেঘাকে খাওয়াতে লাগলো। আদ্রিয়ানকেও মেঘা খাইয়ে দিল। এরপর মেডিসিন খাইয়ে মেঘাকে বুকে নিয়ে আদ্রিয়ান শুয়ে পড়ল। মেঘার মাথায় হাত বোলাতে বোলাতে দুজনে ঘুমের দেশে পাড়ি দিল। অপারেশন থিয়েটারের সামনে লাল রঙের বাতি জ্বলছে, তার সাথে ক্ষণে ক্ষণে মেঘার চিৎকারের আওয়াজ আসছে। এখন রাত প্রায় 3টা। হঠাৎ করে মেঘার পেইন হতে শুরু করে। আদ্রিয়ান তখন ঘুমেছিল। মেঘার ফুফানো কান্নার আওয়াজ শুনে তাড়াতাড়ি উঠে দেখে মেঘা ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে আছে। আদ্রিয়ান তখন দিক বিদিক ভুলে মেঘাকে সামলাতে লাগলো। আদ্রিয়ান তাড়াতাড়ি ফোন করে মেঘার ডক্টরকে পরিস্থিতির কথা বললে ডক্টর এমার্জেন্সি ওদেরকে হসপিটালে আসতে বলল। আদ্রিয়ান আর দেরি করলো না, মেঘাকে কোলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। সাথে দাদিমাকেও নিল। প্রতিমধ্যে আদ্রিয়ান নিশু আর তন্নিকেও খবর দিল। সবাই সাথে সাথে রওনা দিল। আদ্রিয়ান পায়চারি করছে আর সৃষ্টিকর্তাকে স্মরণ করছে। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। আদ্রিয়ান বাচ্চার কান্নার আওয়াজ শুনে কান্না করে দিল। নার্স বের হলো হাতে তোয়ালে পেঁচানো এক নবজাতক শিশুকে নিয়ে। স্যার, আপনার পুত্র সন্তান হয়েছে। নার্সের কথা শুনে আদ্রিয়ান কোলে থাকা সদ্য জন্মানো নবজাতককে দেখার আগেই আমার ওয়াইফ কেমন আছে? নার্স কিছু বলার আগে ডক্টর রিয়ানা বের হলো হাসি মুখে। আদ্রিয়ান মেঘা একদম সুস্থ আছে, শুধু একটু দুর্বল। আর হ্যাঁ, এখন থেকে শুধু মেঘার যত্ন নিলে হবে না, আমার এই ফুটফুটে গ্র্যান্ড চাইল্ড এর ঠিকভাবে কেয়ার করতে হবে, তা না হলে। ডক্টর রিয়ানার কথা সম্পূর্ণ হওয়ার আগে আদ্রিয়ান মেঘার সাথে দেখা করার কথা বললে জানালো যে কিছুক্ষণ পরেই কেবিনে শিফট করা হবে, তখন দেখা করতে পারবে। এদিকে বাচ্চাটাকে নিয়ে অলরেডি সবাই মাতামাতি করছে। আদ্রিয়ান বাচ্চাটাকে কোলে নিতে ভয় পাচ্ছে, কারণ খুব ছোট বাচ্চাটা যদি ব্যথা পায়। আদ্রিয়ানের মনোভাব দেখে দাদিমা ঠিক করে নিয়ে আদ্রিয়ানের কোলে দিল। বাচ্চাটি কোলে নেওয়া মাত্রই ওই আওয়াজ করতে লাগলো। আদ্রিয়ান দেখলো বাচ্চাটা ঠিক আদ্রিয়ানের মতোই গায়ের রং পেয়েছে। নাক আর চোখ মেঘার মতো হয়েছে। তাকিয়ে থাকতে থাকতে আদ্রিয়ান ফুফিয়ে কান্না করে দিল। এরপর বাচ্চাটার কপালে উষ্ণ ঠোঁটে ছোঁয়া দিল। এরপর কানের কাছে মুখ নিয়ে কিছু দোয়া পড়ে পুরো শরীরে ফু দিল। আদ্রিয়ানের কাণ্ড দেখে সবাই খুব অবাক, সাথে তাদের চোখেও খুশির পানি। দাদিমা দেখো, আমার আর স্নিগ্ধপরীর অংশ কি ছোট্ট না, ওকে আমি আদর করবো কি করে? স্নিগ্ধপরী ওকে নিবে কি করে? ও যদি ব্যথা পায় তাহলে? এরূপ আরও অনেক কথা বলতে লাগলো। দাদিমাও একে একে আদ্রিয়ানের পাগলামি দেখছে আর হাসছে। ছেলেটা বাবা হয়ে গেছে, কিন্তু ছোট বাচ্চাদের মতো আচরণ করছে। পেটের নিচের দিকে চিনচিন ব্যথার আভাসে মেঘার ঘুম ভেঙে গেল। চোখ মুখ কুঁচকে চোখ খুলে দেখলো আদ্রিয়ান তার দিকে তাকিয়ে আছে। চুলগুলো এলোমেলো, শার্টের বোতাম 2টা খোলা, চোখের অবস্থাও শোচনীয় নয়।
কান্না করেছে খুব হয়তো। মেঘার হঠাৎ করে চোখে পানি চলে আসলো আদ্রিয়ানের এরূপ অবস্থা দেখে। আদ্রিয়ান মেঘার চোখের পানি মুছে দিয়ে কপালে ঠোঁটের স্পর্শ দিল। জান, আজ কান্নার দিন নয়, আজ আমাদের সুখের দিন। আজ তুমি আমাকে পরিপূর্ণ করেছো জান, বাবা হওয়ার সাথ দিয়েছো। তুমি যবে থেকে আমার জীবনে এসেছো তবে থেকে আবার সম্পূর্ণ জীবনটা রঙিন প্রজাপতির মতো রং ছড়িয়ে যাচ্ছে। এত এত সুখ আমি কই রাখবো বলো তো সোনা? অশ্রু চোখে আদ্রিয়ান হেসে হেসে কথাগুলো বলল। মেঘা আদ্রিয়ানের হাত ধরে নিজের গালে ছুঁয়ে, আপনি নিজেই একজন রঙের রাজা, তাই তো আমার জীবনে এসে এতটা স্পেশালভাবে রং ছড়িয়েছেন যে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হবে কি আমি আপনাকে পেয়ে জীবনের শ্রেষ্ঠ জিনিস অর্জন করেছি। আদ্রিয়ান মেঘার কথা শুনে মেঘাকে হালকা আলিঙ্গন করলো। এর মাঝেই দাদিমা বাচ্চাকে নিয়ে ঢুকলো, সাথে তন্নি, আশাফ, নিশি, রুশ। তন্নি 3 মাসের অন্তঃসত্ত্বা। নিশিরও ছেলে হয়েছে, নাম আয়ুষ। তার বয়স 3 মাস। নিশির হাজবেন্ডের কাছে তার ছেলে ঘুমাচ্ছে। দাদিমা মেঘার পাশে বাচ্চাটাকে মেঘার কোলে নিতে বলল। ফিডিংয়ের সময় হয়েছে, তাই আদ্রিয়ান মেঘাকে উঠতে সাহায্য করলো। মেঘা ভালোভাবে বসলে দাদিমা বাচ্চাটাকে মেঘার কোলে দিল। মেঘা বাচ্চাটার স্পর্শ পেয়ে কান্না করে দিল। মা হওয়ার অনুভূতি বুঝি এতটা সুখের হয়। আজ সে পুত্র সন্তানের জননী। কাপা কাপা ঠোঁটে আদ্রিয়ানের দিকে তাকিয়ে, আদ্র, আমাদের নীলাদ্র। মেঘার কথায় আদ্রিয়ান অশ্রু চোখে মাথা নাড়ালো। মেঘা হাসি হাসি মুখ করে ছেলেকে আদর করতে লাগলো। একে একে সবাই এসে মেঘা ও আদ্রিয়ানকে কনগ্রাচুলেট করলো। এরপর সবাই বের হয়ে গেলে নার্স এসে মেঘাকে ঠিকভাবে শুইয়ে দিয়ে বাচ্চাকে ফিডিং করাতে লাগলো। মেঘার শরীর দুর্বল থাকায় ফিডিং করিয়ে ঘুমিয়ে পড়ল। আদ্রিয়ান এসব দেখে তৃপ্তির একটি নিঃশ্বাস দিল। আজ থেকে তার দায়িত্ব আরও বাড়ল। এখন থেকে সে ভালো স্বামী আর বেস্ট বাবা দুটোর দায়িত্ব পালন করবে। ভবিষ্যতে চিন্তা করতে থাকলো সে কিভাবে সবকিছু গুছাবে। এসব চিন্তা ভাবনা করতে করতে সেও মেঘার পাশে গিয়ে শুয়ে পড়ল। বড্ড ক্লান্ত লাগছে। কেবিনের বেড বড় থাকায় তেমন কোনো সমস্যা হলো না। আদ্রিয়ান মেঘার মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমিয়ে পড়ল। মেঘার ঘুম একটু হালকা হলে চোখ খুলে দেখলো আদ্রিয়ান তাকে বুকে নিয়ে শুয়ে আছে। মেঘা এবার নীলাদ্রর দিকে তাকিয়ে দেখলো বাচ্চাও দোলনায় ঘুমাচ্ছে। মেঘা নীলাদ্রকে এক হাত দিয়ে দোল দিতে লাগলো আর আরেক হাত দিয়ে আদ্রিয়ানের হাত ধরে রাখলো। এরপর ওভাবেই আবার ঘুমের দেশে পাড়ি দিল। প্রত্যেক ভালোবাসা যদি এত মিষ্টির হয় তাহলে সব ভালোবাসা নেশাময়, ভালোবাসার মতোই আসক্ত হবে। প্রকৃতি স্নিগ্ধ ভালোবাসাগুলো এইভাবেই যাতে পরিপূর্ণ হয়, তাহলেই প্রকৃতি হবে আলোকিত, সুজ্জ্বল।